হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের ক্র্যাশ কোর্সের নতুন একটা চ্যাপ্টারে, অর্থাৎ রাসায়নিক পরিবর্তনের ক্লাসে। প্রথম ক্লাসে আমাকে তোমরা একটু জানাই দিও যে আমার কথা ঠিকঠাক মনে শোনা যাচ্ছে কিনা, বা সবাই সবকিছু শুনতে পারতেছো কিনা। কেমন? আমি একটু আমার এন্ড থেকে চেক করে দেখি, একটা সেকেন্ড। হ্যাঁ, ওকে ওকে, আমার এন্ড থেকে সব ঠিকঠাক মতো আছে, আশা রাখতেছি তোমাদের এন্ড থেকেও সব ঠিকঠাক মতো থাকবে। সো নতুন একটা চ্যাপ্টার আমাদের অলরেডি, আমাদের ক্র্যাশ কোর্সে কিন্তু কয়টা চ্যাপ্টার শেষ? অলরেডি আমাদের ক্র্যাশ কোর্সে 3টে চ্যাপ্টার কিন্তু শেষ। অর্থাৎ আমাদের পরিবেশ রসায়ন শেষ, মৌলের পর্যাবৃত্ত ধর্ম শেষ, এরপর হচ্ছে আমাদের পরিমাণগত রসায়ন কিন্তু শেষ। মোট আর 4টা বড় চ্যাপ্টার আমাদের বাকি আছে। রাসায়নিক আমি তোমাদেরকে কিন্তু ওই যে ধরো প্রতিদিনই কিন্তু সকাল 7:30টায় ক্লাস হবে। আর রাসায়নিক পরিবর্তনের উপর মোটামুটি 7টার মতো ক্লাস লাগবে, একদম এ টু জেড, বেসিক থেকে শুরু করে তোমার এইচএসসি পরীক্ষাতে যা যা লাগবে সবই তোমাকে পড়াই দেওয়া হবে। তো আজকে হচ্ছে আমাদের লেকচার 1। তো আমরা কথা না বাড়ে আমরা তো এখানে যাই একটু করে। আমরা প্রথমে একটু করে চ্যাপ্টার প্ল্যানটা শেয়ার করার চেষ্টা করি। তো এই যে আমাদের কেমিক্যাল চেঞ্জ বা রাসায়নিক পরিবর্তন, এইখানে আসলে মোটামুটি ধরতে গেলে 5টা বড় বড় টপিক আছে, বুঝছো? এই রাসায়নিক পরিবর্তনে কয়টা বড় বড় টপিক আছে? 5টা বড় বড় টপিক আছে। যেমন প্রথম টপিকের নাম হচ্ছে আমাদের গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন। গ্রিন কেমিস্ট্রি বা যেটাকে আমরা বলি সবুজ রসায়ন। তারপর সেকেন্ড টপিকের নাম হচ্ছে আমাদের রাসায়নিক গতিবিদ্যা। সেকেন্ড টপিকের নাম হচ্ছে আমাদের রাসায়নিক রাসায়নিক গতিবিদ্যা। ঠিক আছে? আচ্ছা, এরপরে তুমি যদি যাও থার্ড টপিকের নাম কি ভাই? থার্ড টপিকের নাম হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা। থার্ড টপিকের নাম হচ্ছে আমাদের রাসায়নিক সাম্যাবস্থা। এরপরে তুমি যদি যাও ফোর্থ টপিকে, ফোর্থ টপিকের নাম হচ্ছে আমাদের আয়নিক সাম্যাবস্থা। কেমন? ফোর্থ টপিকের নাম হচ্ছে আমাদের আয়নিক সাম্যাবস্থা, যেখানে আমরা পিএইচ, পিওএইচ এইসব জিনিসপত্র নিয়ে আলোচনা করব। ঠিক আছে? বাফার দবন এইসব জিনিসপত্র নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, আর সবার লাস্টে কি আছে? সবার লাস্টে আছে আমাদের তাপ রসায়ন। সবার লাস্টে আছে হচ্ছে আমাদের তাপ রসায়ন। সবার লাস্টে আছে আমাদের কাছে এখানে তাপ রসায়ন। মানে আমরা একবার দেখে নিলাম একটা নজরে যে এই চ্যাপ্টারে আসলে অ্যাকচুয়ালি আমরা পড়বো কি কি। এই চ্যাপ্টারে অ্যাকচুয়ালি আমরা পড়বো কি কি সবগুলো আমরা এক নজরে একটু করে দেখে নিলাম। তাহলে পাঁচটা বড় বড় টপিক আছে। একটা হচ্ছে আমাদের গ্রিন কেমিস্ট্রি, তারপর একটা হলো তোমার রাসায়নিক গতিবিদ্যা, একটা হচ্ছে তোমার রাসায়নিক সাম্যাবস্থা, একটা হচ্ছে তোমার কাছে এখানে আয়নিক সাম্যাবস্থা, একটা হলো তোমার কাছে তাপ রসায়ন। তাপ রসায়নটা আগে শর্ট সিলেবাসে ছিল না, বাট তাপ রসায়ন কিন্তু ফুল সিলেবাসে আছে, এবং এখান থেকে কিন্তু সিকিউর গ ঘ আসার ভালো চান্স আছে। গ ঘ না আসলেও ক খ কিন্তু ভালো রকমের আসতে পারে। তো সব টপিকই তোমাকে সমান গুরুত্ব দিয়ে আমি সবগুলো পড়াই দিব। তো চলো আমরা তাহলে আজকে প্রথমে আমরা যেটা শুরু করবো সেটার নাম হচ্ছে আমাদের সবুজ রসায়ন। তো সবুজ রসায়ন বা গ্রিন কেমিস্ট্রি জিনিসটা আসলে কি, আমি তোমাকে চলো হালকা আইডিয়া দেওয়ার চেষ্টা করি। দেখো, ধরো তুমি এখানে একটা, আমরা যে কোনো বিক্রিয়া যখন সংগঠিত করি, আমরা যখন কি করি, যে কোনো বিক্রিয়া যখন আমরা সংগঠিত করি, সেই বিক্রিয়াটাকে আমরা একটা বিক্রিয়া পাত্রের মধ্যে সংগঠিত করার চেষ্টা করি। তাহলে ধরা যাক এটা হচ্ছে আমাদের একটা বিক্রিয়া পাত্র। এটা হচ্ছে আমার, অবশ্যই অবশ্যই নোট নোট করে করে পড়ার চেষ্টা করো, তাহলে দেখবা জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে গেছে তোমার। কেমন? ধরা যাক এটা হচ্ছে আমার একটা বিক্রিয়া পাত্র। ধরা যাক এটা হচ্ছে আমার একটা কি, একটা বিক্রিয়া পাত্র। ওকে, এখন বিক্রিয়া পাত্র তুমি কি করো বলো তো? এটা যদি আমাদের একটা বিক্রিয়া পাত্র হয়, আমি একটা কাজ করতে পারি, চলো এটাকে একটু করে কপি করে রাখি, এটাকে একটু করে কপি করে রাখি। আমরা দুইটা জিনিস দেখবো এখন, আমরা দুইটা জিনিস দেখবো এখন, যে গ্রিন কেমিস্ট্রি কিভাবে আসলে সাধারণ বিক্রিয়া পদ্ধতি থেকে আলাদা সেটা দেখার চেষ্টা করব। আচ্ছা, আমরা নর্মালি কি করি? আমরা নর্মালি বিক্রিয়া পাত্রের মধ্যে বিক্রিয়ককে অ্যাড করি। আমরা নর্মালি বিক্রিয়া পাত্রে কাকে অ্যাড করি? বিক্রিয়া পাত্রে আমরা বিক্রিয়ককে অ্যাড করি। আর অন্যদিকে বিক্রিয়া পাত্রে আমরা দ্রাবক বা মাধ্যম, তুমি যাই বলো, তাকে অ্যাড করতে পারো, দ্রাবককে অ্যাড করি। আচ্ছা, এদেরকে এই যে বিক্রিয়া পাত্রে চালনা করা হইলে কি তৈরি হবে এখান থেকে? এখান থেকে তুমি তোমার কাঙ্ক্ষিত উৎপাদক পাবা। তুমি তোমার কাঙ্ক্ষিত উৎপাদক পাবা। আর এর সাথে সাথে কিছু এখানে বর্জ্য তৈরি হবে। ভাই, কাঙ্ক্ষিত উৎপাদক আর বর্জ্যের ব্যাপারটা তো বুঝলাম না। ধরো তুমি একটা চুনের কারখানায় চুনা পাথরকে নিছো, চুনা পাথরকে উত্তপ্ত করলে তুমি এখানে কি পাইছো? ক্যালসিয়াম অক্সাইড পাইছো, মানে চুন পাইছো। আর তোমার কাছে এখানে কার্বন ডাই অক্সাইড পাইছো। তো চুনের কারখানাতে কিন্তু কার্বন ডাই অক্সাইডের কোনো কাজ নাই। চুনের কারখানায় মেইন প্রোডাক্ট কিন্তু কোনটা? ক্যালসিয়াম অক্সাইড। তাহলে এটা হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উৎপাদক। এটা কি হিসেবে কাজ করবে বলতো? সেই ক্ষেত্রে এটা সেক্ষেত্রে বর্জ্য হিসেবে কাজ করবে। চুনের কারখানাতে এই জিনিসটা কি হিসেবে কাজ করবে? এই জিনিসটা বর্জ্য হিসেবে কাজ করবে। আর এই জিনিসটা কাঙ্ক্ষিত উৎপাদক হিসেবে কাজ করবে। এই জিনিসটা
কাঙ্ক্ষিত উৎপাদ হিসেবে এখানে কাজ করবে। বোঝা গেছে জিনিসটা? ভাই কাঙ্ক্ষিত উৎপাদ জিনিসটা কি আর বর্জ্য জিনিসটা কি? আশা করি তুমি বুঝতে পারছো। তার মানে ধরো তোমার বললে, যেটা বললাম, চুনার কারখানাতে তোমার চুন তৈরি করতে হবে, তো চুন বাদে যা তৈরি হবে তাই তোমার এখানে বর্জ্য, আর চুনটাই তোমার কাছে কি, চুনটা তোমার কাছে এখানে কাঙ্ক্ষিত উৎপাদন। এখন এটা হচ্ছে আমাদের একটা সাধারণ বিক্রিয়া পদ্ধতি। এখন এই পদ্ধতিতে প্রবলেমটা কি হয়? এই পদ্ধতিতে প্রবলেম হইলো তুমি যে বর্জ্যটা পরিবেশে মুক্ত করে দিচ্ছ সেটা কিন্তু পরিবেশের ক্ষতি করতেছে, আর তোমার বিক্রিয়াটা কিন্তু এতটা এফিশিয়েন্ট না আর কি, জিনিসটা বুঝছো কি না? এফিশিয়েন্ট না। তো এটাকে এফিশিয়েন্ট কিভাবে বানানো যায়? এটাকে এফিশিয়েন্ট বানানোর জন্য ব্যাপার যেটা আছে সেটা হচ্ছে, তুমি তো এখানে বিক্রিয়ক অ্যাড করতেছো, ঠিক আছে। এফিশিয়েন্ট কিভাবে বানানো যায় দেখো, তুমি এখানে বিক্রিয়ক অ্যাড করতেছো সেটা ঠিক আছে। তুমি এখানে যখন, এখানে ভালো করে বুঝো, এখানে যখন তুমি ওই যে আমার দ্রাবক ব্যবহার করবা, সাথে তুমি এখানে প্রভাবকও অ্যাড করো। তো প্রভাবক কি করে? প্রভাবকের নিয়ে ডিটেলস আলোচনা আমাদের এই চ্যাপ্টারে হবে, বাট প্রভাবকের মেইন কাজটা হচ্ছে প্রভাবক নিজে অপরিবর্তিত থেকে বিক্রিয়ার গতিকে সে প্রভাবিত করে বা বিক্রিয়ার গতিকে সে বাড়ায় দেয়, হ্রাসও করতে পারে, সেটা আমরা দেখবো পরে। বাট নর্মালি আমরা প্রভাবক বলতে যেটা বুঝি সেটা হচ্ছে যারা বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে বাট নিজেরা অপরিবর্তিত থাকে, তাহলে বিক্রিয়া ফাস্ট হবে। আর আরেকটা জিনিস হচ্ছে কি, তুমি এখান থেকে কাঙ্ক্ষিত উৎপাদ সংগ্রহ করো, এখান থেকে তুমি কি সংগ্রহ করো? এখান থেকে তুমি কাঙ্ক্ষিত উৎপাদ সংগ্রহ করো, এখান থেকে তুমি কাঙ্ক্ষিত উৎপাদ সংগ্রহ করো। আর আর এখান থেকে তো কিছু পরিমাণ ডেফিনেটলি বর্জ্য বের হবে, এখান থেকে তো কিছু পরিমাণ ডেফিনেটলি কি বের হবে? বর্জ্য বের হবে। বাট একটা কাজ করো তুমি, সেটা হচ্ছে এই যেই বর্জ্যটা এখানে তৈরি হবে, ভালো করে বুঝো, যেই বর্জ্যটা এখান থেকে তৈরি হবে সেই বর্জ্যটাকে তুমি এমন একটা প্রসেসের মাধ্যমে রিসাইকেল করে আবার বিক্রিয়া পাত্রে ইউজ করো। তাহলে কি করো? এটাকে তুমি রিসাইকেল করো, এটাকে তুমি কি করো? রিসাইকেল করো, এটাকে তুমি রিসাইকেল করো। অর্থাৎ অর্থাৎ তাহলে এবার দেখো জিনিসটা, তোমার যে ঘটনাটা ঘটলো সেটা হইলো, আগে বর্জ্যটাকে তুমি পরিবেশে মুক্ত করে দিতা, আর সেই ক্ষেত্রে পরিবেশের অনেক ক্ষতি হইতো। কিন্তু এখন তুমি কি করো? বর্জ্যটার, দেখো, কিছু পরিমাণ বর্জ্য ডেফিনেটলি তৈরি হবে, মানে একদম তুমি 0% বর্জ্য তৈরি করতে পারবা এরকম আসলে সিস্টেম মানে নাই, বা মানে এটা আসলে লজিক্যাল সিস্টেম না, বর্জ্য তৈরি হবেই। বাট সেই বর্জ্যের একটা পোর্শনকে তুমি কি করো? সেই বর্জ্যের একটা পোর্শনকে বা একটা অংশকে, বড় একটা অংশকে তুমি রিসাইকেল করে দাও। কি করে দাও? এখানে রিসাইকেল করে দাও। তো রিসাইকেল করে দিলে কি হবে? রিসাইকেল করে দিলে যে ঘটনা ঘটবে, দেখো বিক্রিয়াটা কিন্তু কি হচ্ছে? আরো এফিশিয়েন্ট হচ্ছে, পরিবেশে বর্জ্য কম মুক্ত হচ্ছে, তাহলে আরো বেশি পরিমাণে বিক্রিয়া সম্পাদিত হবে। আর যত বেশি বিক্রিয়া সম্পাদিত হবে তুমি তত বেশি কি পাবো বলতো? তত বেশি তুমি কিন্তু এখানে কাঙ্ক্ষিত উৎপাদন পাবা। তাহলে আলটিমেটলি তোমার দিন শেষে কাঙ্ক্ষিত উৎপাদের পরিমাণটা কিন্তু বাড়তেছে, আর যত বেশি রিসাইকেল করবা তত বেশি কিন্তু বর্জ্য কম মুক্ত হবে। দেখো তো বুঝতে পারছো কিনা রিসাইকেলের গুরুত্ব বা রিসাইকেলের প্রয়োজনীয়তা? হ্যাঁ, বলো জিনিসটা বুঝতে পারছো কিনা? হ্যাঁ, ওয়ান শট ক্লাস আসবে, এই যে সামনে প্রতিটা চ্যাপ্টারের উপর একটা করে ওয়ান শট ক্লাস পাবা, কেমন? আর বড় 7টা চ্যাপ্টারের উপরই ওয়ান শট ক্লাস হবে, কারণ ওই যে কর্মমুখী রসায়ন, ল্যাবরেটরি, তারপর অর্থনৈতিক, এগুলোতে একটা ক্লাসেই আমরা ক্র্যাশ কোর্স শেষ করে দিব, ওইটাকে তুমি ওয়ান শট মেনে চলবা। বাট ওগুলোর উপর ওয়ান শট আলাদা আসবে না। বাট 7টা চ্যাপ্টার যেগুলো আছে, অর্থাৎ আমাদের ফার্স্ট পেপারের চ্যাপ্টার 2, 3, 4, তারপরে সেকেন্ড পেপারের 1, 2, 3, 4, এই 7টা চ্যাপ্টারের উপর একটা করে ওয়ান শট ক্লাস আসবে। প্রথম ওয়ান শট ক্লাস হচ্ছে আমাদের 10 তারিখ আসবে, কেমন? আমি তোমাদেরকে রুটিনটা আজকে পাবলিশ করে দিব। 10 তারিখ তড়িৎ রসায়নের উপর ওয়ান শট ক্লাস আসবে এবং এটা রেকর্ডেড হবে, কেমন? মোটামুটি প্রতিটা ক্লাসকেই, যেমন যেসব চ্যাপ্টার ছোট, যেমন ধরো তড়িৎ রসায়ন, পরিমাণগত রসায়ন, তারপরে ধরো তোমার হচ্ছে যে চ্যাপ্টারগুলো ছোট, ওই চ্যাপ্টারগুলো আমরা মোটামুটি 4 থেকে 4.5 ঘন্টায় কভার করে দিব। আর যেসব চ্যাপ্টার একটু বড়, অর্গানিক কেমিস্ট্রি, ওইসব চ্যাপ্টারগুলো আমরা একদম, যেহেতু মোটামুটি সিকিউ আর এমসিকিউ যাতে তুমি সব আনসার করে আসতে পারো এভাবে পড়াবো, ওই বড় চ্যাপ্টারগুলো মোটামুটি 7 থেকে 7.5 ঘন্টার মতো হবে, ঠিক আছে? অর্গানিক কেমিস্ট্রি সব চ্যাপ্টারগুলো। তাহলে দেখো একটা জিনিস, সেটা হইলো এই যে তুমি একটা মডেল দাঁড় করাইলা রিসাইকেলের মাধ্যমে, এই মডেলটাকেই বলা হচ্ছে গ্রিন কেমিস্ট্রি মডেল। এই যে তুমি রিসাইকেলের মাধ্যমে একটা মডেল দাঁড় করাইলা, এটাকে কি বলা হয় বলতো? এটাকে বলা হয় গ্রিন কেমিস্ট্রি মডেল বলা হয়ে থাকে, গ্রিন কেমিস্ট্রি মডেল বলা হয়ে থাকে। আচ্ছা, সব থেকে বড় বিষয় কি, এখানে যে তুমি বিক্রিয়কটা অ্যাড করবা, এখানে কিছু কন্ডিশন আছে। গ্রিন কেমিস্ট্রি মডেল হওয়ার জন্য কিছু কন্ডিশন আছে। কন্ডিশন হচ্ছে, তুমি যেখানে বিক্রিয়কটা ব্যবহার করবা এটাকে নন টক্সিক হইতে হবে। এটাকে কি হইতে হবে? এটাকে মানে অবিষাক্ত হইতে হবে বা নন টক্সিক হইতে হবে। এটাকে কি হইতে হবে? নন টক্সিক হইতে হবে। তারপর এখানে তোমার যে বর্জ্যটা তৈরি হবে সেই বর্জ্যও নন টক্সিক হইতে হবে। আর আরেকটা বড় বিষয় কি, এই বর্জ্যটাকে
মানে রিসাইকেল যোগ্য হইতে হবে বা নবায়নযোগ্য কাঁচামাল ব্যবহার করতে হবে। তাহলে এই জন্য আমাকে কি ব্যবহার করতে হবে এখানে? নবায়নযোগ্য কাঁচামাল ব্যবহার করতে হবে। কারণ যদি নবায়নযোগ্য কাঁচামাল ব্যবহার না করি তাহলে তো সেটাকে রিসাইকেল করা যাবে না। তাহলে আমাকে এমন কাঁচামাল ব্যবহার করতে হবে যেটা আসলে কি বলতো, যেটা আসলে নবায়নযোগ্য কাঁচামাল। আচ্ছা, আর এই গ্রিন কেমিস্ট্রি এটা সর্বপ্রথম মানে এরকম কিছুটা হইতে পারে, এটা সূচনা হয়েছে বা ধারণা দেওয়া হয়েছে 1991 সালে। এটার সূচনা হয়েছে বা ধারণা দেওয়া হয়েছে কত সালে? 1991 সালে। 1991 সালে। কিন্তু এটার 12টা নীতিমালা আছে। গ্রিন কেমিস্ট্রি কি আছে? গ্রিন কেমিস্ট্রির 12টি নীতিমালা আছে। নীতিমালা আছে। এই নীতিমালা প্রদান করছে কে? এই নীতিমালা নীতিমালা দুজন, ধরো তোমাকে আমি বলতেছি, এটা প্রদান করা হয়েছে 1998 সালে। কি করা হয়েছে বলো তো? এটাকে প্রদান করা হয়েছে 1998 সালে প্রদান করা হয়েছে। আচ্ছা, এখানে যদি তোমাকে আমি জাস্ট জিনিসগুলো বলি, যেখানে দুইজন বিজ্ঞানী আসলে জড়িত। একজনের নাম হচ্ছে আমাদের পল অ্যানাস্তাস, আরেকজনের নাম হচ্ছে আমাদের কি জন ওয়ার্নার। আরেকজনের নাম কি জন ওয়ার্নার। তাহলে এখন দেখো, গ্রিন কেমিস্ট্রির জনক বলা হয়, এই যে দেখো উনি সূচনা করছে কে জানো? গ্রিন কেমিস্ট্রির সূচনা করছে হচ্ছে পল অ্যানাস্তাস। গ্রিন কেমিস্ট্রির সূচনা করছে কে? গ্রিন কেমিস্ট্রির সূচনা করছেন পল অ্যানাস্তাস। তো আর উনাকে বলা হয় গ্রিন কেমিস্ট্রির জনক। উনাকে কি বলা হয়? গ্রিন কেমিস্ট্রির জনক বলা হয়। আর এই যে 12টা নীতিমালা দেখতেছো, এই 12টা নীতিমালাকে দিছে পল অ্যানাস্তাস। এই 12টা নীতিমালাকে দিছে এই যে পল অ্যানাস্তাস এবং জন ওয়ার্নার। তাহলে আমি তোমাকে একটু সামারি করে দিই। তাহলে সামারি হইলো তোমাকে যদি জিজ্ঞেস করে গ্রিন কেমিস্ট্রির সূচনা হয়েছে কত সালে? সূচনা হয়েছে 1991 সালে। কে সূচনা করছেন? পল অ্যানাস্তাস, যাকে গ্রিন কেমিস্ট্রির জনক বলা হয়। গ্রিন কেমিস্ট্রিতে কয়টা নীতিমালা আছে? 12টা নীতিমালা আছে। কত সালে দেওয়া হয়েছে নীতিমালাগুলা? নীতিমালা দেওয়া হয়েছে কিন্তু আমার 1998 সালে। আর কে দিছে? দুইজন বিজ্ঞানী, আমাদের দুইজন, এখানে পল অ্যানাস্তাস এবং তোমার হচ্ছে জন ওয়ার্নার। নীতিমালাগুলো কি সেটা তো আমরা এখন দেখবো। আগে বলো এতটুকু তোমরা এখানে সবাই বুঝতে পারছো কিনা? এতটুকু কি সবাই বুঝতে পারছি? এটা লাগবে না, ডেফিনেশন তুমি বই থেকে একটু পড়ে নিও, এটা লাগবে না, কেমন? আচ্ছা দেখো, আমাকে বলো এতটুকু কি সবাই বুঝতে পারছি? সবার কি ক্লিয়ার? এই জিনিসগুলো কি সবার ক্লিয়ার? বলো এই জিনিসগুলো সবার ক্লিয়ার কিনা? এই জিনিসগুলো সবার ক্লিয়ার কিনা? আশা করি সবার ক্লিয়ার এটা। চলো আমরা তাহলে নেক্সটে চলে যাই। নেক্সটে আমরা এই যে দেখো নীতিমালাগুলো নিয়ে আলোচনা করি। আসো দেখো এখানে নীতিমালাগুলো নিয়ে আমরা পড়বো। দেখো 12টা নীতিমালা আছে, প্রত্যেকটাকে নিয়ে আমরা আলোচনা করব। প্রত্যেকটা নীতিমালাকে নিয়ে আমরা আলোচনা করব। বাট চলো একটা নীতিমালাকে নিয়ে আগে আলোচনা করে ফেলি, যার নাম হচ্ছে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট নীতিমালা। যেটা সব থেকে ইম্পর্টেন্ট নীতিমালা হচ্ছে অ্যাটম ইকোনমি। সব থেকে ইম্পর্টেন্ট নীতিমালা হলো অ্যাটম ইকোনমি। 12টা নীতিমালাকে নিয়ে আমরা পড়বো। তার আগে চলো আমরা একটু করে অ্যাটম ইকোনমি নিয়ে জেনে আসি। আমরা তার আগে চলো কি করি, অ্যাটম ইকোনমি যে জিনিসটা আছে সেটা একটু করে জেনে আসি। আসো, আচ্ছা অ্যাটম ইকোনমি এই জিনিসটা কি চলো তোমাকে আমি একটু করে বুঝাই। আসো, একটা কাজ করি, আমরা চলো একটা বিক্রিয়া লিখি আগে এখানে। কেমন? ধরো আমি এখানে একটা বিক্রিয়া লিখতেছি। আমার বিক্রিয়াটা ধরা যাক এখানে আছে CH3COOH। আমি অ্যাটম ইকোনমি তোমাকে বুঝাচ্ছি, টেনশন নিও না। তারপর ধরো তুমি এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের রিঅ্যাকশন করাইলা, আর রিঅ্যাকশন করে এখানে কি পাইলা? CH3COONA পাইলা, সাথে এখানে ধরো পানি পাইলা। আচ্ছা, খুব ভালো কথা। এখন এই বিক্রিয়াটার জন্য এই কাঙ্ক্ষিত উৎপাদ হচ্ছে আমার এটা। ধরো আমার লবণ তৈরি করতে হবে, তাহলে এটা ধরা যাক আমার কাছে কাঙ্ক্ষিত উৎপাদ। আমি বললাম এটা আমার কাছে কি উৎপাদ? কাঙ্ক্ষিত উৎপাদ। তাহলে পানি এখানে কি হিসেবে কাজ করতেছে? বর্জ্য হিসেবে কাজ করতেছে। তবে এটা ভালো বর্জ্য, পানি উৎপাদিত হলে কোনো সমস্যা নেই। যাই হোক, এবার আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো। সেটা হচ্ছে, তুমি যদি এই বাম পাশের সবগুলার আণবিক ভর যোগ করো, সেটা কত আসে বলতে পারবা? সব মৌলের আণবিক ভর যোগ করলে, সব মৌলের আণবিক ভর যোগ করলে এখানে আসবে, একটু চেক করে দেখো তো কত আসে এখানে। এখানে আসবে 2টা কার্বন 12, 4, তারপরে 32 যোগ 23 যোগ 17। তাহলে সব যোগ করলে এখানে আসবে 88, নাকি? সব যোগ করলে এখানে কত আসে বলো তো? সব যোগ করলে এখানে কত আসে? 12, সরি 12 না তো, এটা তো 24 হবে, কারণ 2টা কার্বন। তাহলে এখানে আসবে 100। তাহলে কত আসছে? 100 আসছে। এইবার তুমি এই জায়গা তো সবগুলো যোগ করে দেখো, সবগুলো আণবিক মানে সবগুলার এই পারমাণবিক ভর যোগ করে দেখো, তাহলে মোট আণবিক ভর দেখো 100ই পাবা। এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। তাহলে সবগুলা মানে একটা বিক্রিয়া যদি সমতা করা থাকে,
তাহলে আমরা এখান থেকে এটা বলতে পারি যে আমার একটা বিক্রিয়া যদি সমতা করা থাকে, সমতা করা হইলে এই দেখা একটা জিনিস, বিক্রিয়ককে আমরা একটা জিনিস আমি তোমাকে বলি, আমাদের যে বিক্রিয়ক থাকে, আমাদের যে বিক্রিয়ক থাকবে, বিক্রিয়ককে আমরা বলবো রিঅ্যাক্ট্যান্ট। একটু শিখে রাখো এই টার্মটা, এটা আমরা অনেকবার ইউজ করব। বিক্রিয়ককে কি বলে? বিক্রিয়ককে বলা হয় রিঅ্যাক্ট্যান্ট, আর উৎপাদকে বলা হয় প্রোডাক্ট। উৎপাদকে কি বলে? উৎপাদকে বলা হচ্ছে প্রোডাক্ট। উৎপাদকে কি বলে? উৎপাদকে বলা হচ্ছে প্রোডাক্ট। তাহলে আমরা এটা বলতে পারি যে একটা বিক্রিয়াকে যদি সমতা করা হয়, তাহলে রিঅ্যাক্ট্যান্টের যে মোট আণবিক ভর, রিঅ্যাক্ট্যান্টের যে মোট আণবিক ভর সেটা ইকুয়াল টু হবে প্রোডাক্টের মোট আণবিক ভর। প্রোডাক্টের মোট আণবিক ভর, এটা একটু করে শিখে রাখি আমরা। আচ্ছা, সব তো শিখলাম, এখন কথা হচ্ছে ভাই এই যে অ্যাটম ইকোনমি জিনিসটা কি, বা অ্যাটম ইকোনমি এই জিনিসটা আসলে কি? এটাকে আমরা পার্সেন্টেজ অফ এই নামেও ডেকে থাকি। অ্যাটম ইকোনমিকে আমরা কিভাবে প্রকাশ করি? শতকরা ভাবে প্রকাশ করি, আর এটাকে পার্সেন্টেজ অফ অর্থাৎ অ্যাটম ইকোনমি এই নামেও ডেকে থাকি। এখানে আমরা যেটা করি, উপরে বসাই হচ্ছে আমরা কাঙ্ক্ষিত উৎপাদের ভর। উপরে আমরা কি বসাবো? উপরে বসাবো কাঙ্ক্ষিত উৎপাদের ভর। উপরে কি বসাবো আমরা? কাঙ্ক্ষিত উৎপাদের ভর। নিচে বসাবো আমরা মোট উৎপাদের ভর, অর্থাৎ বর্জ্য প্লাস কাঙ্ক্ষিত উৎপাদ, মোট উৎপাদের ভর। তাহলে পয়েন্ট একটু বুঝো। এই যে আমরা বললাম আমাদের কাছে যে অ্যাটম ইকোনমি আছে, অ্যাটম ইকোনমির সূত্র কি, বা পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমির সূত্র হচ্ছে উপরে বসাবা কাঙ্ক্ষিত উৎপাদের ভর, কাঙ্ক্ষিত উৎপাদের ভর এটার ভর, আর নিচে বসাবা মোট উৎপাদের ভর। কেমন? এইভাবে মনে রাখতে পারো, কাঙ্ক্ষিত উৎপাদের মোট ভর, কাঙ্ক্ষিত উৎপাদের মোট ভর, এভাবে চিন্তা করো। কাঙ্ক্ষিত উৎপাদের মোট ভর, মোট ভর, কাঙ্ক্ষিত উৎপাদের মোট ভর, এভাবে চিন্তা করো। কাঙ্ক্ষিত উৎপাদের মোট ভর, এখানে একটা মোট কথাটা লিখো, এটা মোট, এই কথাটা লিখো। কাঙ্ক্ষিত উৎপাদের মোট ভর ডিভাইডেড বাই কত হবে? ডিভাইডেড বাই হবে মোট উৎপাদের ভর, মোট উৎপাদের ভর। আচ্ছা, আমি চাইলে এটাকে যদি এভাবে লিখি, কেউ কি মন খারাপ করবা? যে পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি, এটা এগুলো চাইলে লেখা যায় এই যে কাঙ্ক্ষিত উৎপাদের মোট ভর ডিভাইডেড বাই মোট বিক্রিয়কের ভর, এটাও কিন্তু লেখা যায়। কি লেখা যায়? মোট বিক্রিয়কের ভর, এটাও কিন্তু লেখা যায়। কেন লেখা যায় বলতো? কারণ একটু আগেই তুমি দেখে আসছো, তোমার উৎপাদের মোট ভর যত, অ্যাকচুয়ালি বিক্রিয়কের মোট ভরও ঠিক ততই হয়। অ্যাকচুয়ালি বিক্রিয়কের মোট ভরও ঠিক তত কত হয়? এক্স্যাক্টলি ততই হয়। মানে এটা যত ভ্যালু, এটাও কিন্তু তত ভ্যালু। তাহলে এটা হচ্ছে আমার অ্যাটম ইকোনমির ফর্মুলা, মনে থাকবে। আর ডেফিনেটলি এখানে যেহেতু শতকরা এককে প্রকাশ করছো, তাহলে কি করতে পারো? এখানে তুমি 100% দিয়ে মাল্টিপ্লাই করতে পারো। পার্সেন্টেজ নেওয়ার জন্য এখানেও তুমি 100% দিয়ে মাল্টিপ্লাই করতে পারো। তাহলে এটাই হচ্ছে আমার অ্যাটম ইকোনমির সূত্র। একবার দেখো সূত্রটা সবাই বুঝতে পারছো কিনা? সূত্রটা কি সবাই বুঝতে পারছি? আশা করি সূত্রটা সবাই এখানে বুঝতে পারছি। এইবার একটা জিনিস চিন্তা করে দেখো, সেটা হচ্ছে তোমার একটা কাঙ্ক্ষিত উৎপাদের পরিমাণ যত বেশি হবে, আমি যদি তোমাকে কোশ্চেন করি এখানে যে কাঙ্ক্ষিত উৎপাদ এর পরিমাণ যত বেশি হবে, কাঙ্ক্ষিত উৎপাদ এর পরিমাণ যত বেশি হবে, ওই বিক্রিয়ার পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি এটা কিন্তু তত বেশি হবে। এটা কি বুঝতে পারতেছি? দেখো এইটা 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 যত বেশি হবে, দেখো এটার পরিমাণ যত বেশি হবে, মানে এটার পরিমাণ যত বেশি হবে, অ্যাকচুয়ালি অ্যাটম ইকোনমির পরিমাণও তত বেশি হবে, কারণ দুটো সমানুপাতিক সম্পর্কে আছে। মানে কাঙ্ক্ষিত উৎপাদের পরিমাণ যত বেশি হবে, অ্যাটম ইকোনমির পরিমাণও তত বেশি হবে, আর বিক্রিয়াটা তত বেশি গ্রিনার হবে, বা তত বেশি মানে আরো ব্যবহারযোগ্য হবে, বা তত বেশি ভালো হবে জিনিসটা। তাহলে আমরা এটা বলতে পারি যে অ্যাটম ইকোনমি যত বেশি হবে, তাহলে আমরা এটা বলতে পারি এরকম, এটা মনে রাখবো যে পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি যত বেশি হবে, যত বেশি হবে বিক্রিয়াটি তত বেশি পরিবেশ বান্ধব হবে, বিক্রিয়াটি তত বেশি পরিবেশ বান্ধব হবে, পরিবেশ বান্ধব হবে, এবং তত বেশি গ্রিনার হবে, তত বেশি কি হবে? গ্রিনার। বিক্রিয়াটাকে তত বেশি আমরা কি বলতে পারবো? গ্রিনার, এটা আমরা বলতে পারবো। এটা খুবই গুরুত্বপূর্ণ সিকিউর জন্য। এটা খুবই, মানে দেখো আমি তোমাকে পুরোটা না দেখাই, পয়েন্ট দেখাই। পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি, এটা যত বেশি হবে বিক্রিয়া তত বেশি পরিবেশ বান্ধব হবে, আর যত বেশি পরিবেশ বান্ধব তত বেশি গ্রিনার হবে। এই কিওয়ার্ড গুলো তুমি এখানে মনে রাখবা। বুঝতে পারছি সবাই? তাহলে যদি বুঝে থাকি, চলো আমি তোমাকে আরেকটা জিনিস দেখে আসো, আরেকটা জিনিস চলো দেখাই দিয়ে আসো অ্যাটম ইকোনমি থেকে।
তো আরেকটা জিনিস এখানে দেখাই দিয়ে আসো অ্যাটম ইকোনমি থেকে, ঠিক আছে? আচ্ছা, কি দেখাবো এখানে? দেখো, সেটা হইলো ধরো এমন যদি হয় যে ধরো তোমার কাছে এখানে একটা তুমি এ বিক্রিয়ক নিছো, আর ধরো তুমি একটা বি বিক্রিয়ক নিছো। তো এই দুইটা বিক্রিয়া করে, ধরো এই দুইটা বিক্রিয়া করে শুধু সি তৈরি করলো, মানে একটা মাত্র উৎপাদ তৈরি করলো। একটা মাত্র উৎপাদ তৈরি হলে বলতে পারবা সেই বিক্রিয়ার অ্যাটম ইকোনমি কত? মানে এখানে কি তৈরি হয়েছে? একটি মাত্র উৎপাদ তৈরি হয়েছে। একটি উৎপাদ যদি কখনো তৈরি হয়, মনে রাখবা সেই বিক্রিয়ার অ্যাটম ইকোনমি হবে 100%। সেই বিক্রিয়ার অ্যাটম ইকোনমি কত হবে? 100% হবে। মানে যদি কি থাকে, একটি মাত্র উৎপাদ থাকে, যদি কখনো একটি মাত্র উৎপাদ থাকে, তাহলে সেই বিক্রিয়াটার অ্যাটম ইকোনমির মান কত হয়? অ্যাটম ইকোনমির মান হবে 100%। কারণ একটি মাত্র উৎপাদ মানে কি? একটি মাত্র উৎপাদ মানে হচ্ছে সেখানে কোনো ধরনের বর্জ্য নাই, পুরোটাই পিওর কাঙ্ক্ষিত উৎপাদ। তাহলে এই জন্য কত হবে বলতো? অ্যাটম ইকোনমির মান হবে 100%। আচ্ছা, এবার আমি তোমাকে চলো একটা ম্যাথ করে দেখাই যে অ্যাকচুয়ালি অ্যাটম ইকোনমি দিয়ে কাজ কি বা কিভাবে তোমার কোশ্চেন আসতে পারে। তোমাকে বলতে পারে ইথানল উৎপাদনের দুইটা পদ্ধতি তোমাকে প্রশ্নে দেওয়া থাকতে পারে। তোমাকে কি বলতে পারে? ইথানল উৎপাদনের দুইটি পদ্ধতি। ধরো এটার কথা তোমাকে বললো যে ইথানল উৎপাদনের দুইটা পদ্ধতি। আচ্ছা, কি কি পদ্ধতি হতে পারে দেখো তো একটু করে, একটা দেখাই আসো। আচ্ছা, তোমরা কি কর্মমুখী রসায়ন পড়ছো সবাই? নিশ্চয়ই পড়ে আসছো কর্মমুখী রসায়ন। তো এখানে দেখছিলা তুমি যদি এখানে গ্লুকোজকে নাও, C6H12O6 কে নাও, মানে এখানে তোমাকে অবশ্যই এখানে 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 তুমি তাহলে কি পাবা? এবং এটাকে যদি তুমি জাইমাস এনজাইমের মধ্যে চালনা করো, এই তোমাকে কিন্তু অ্যাটম ইকোনমির যে ম্যাথগুলো থাকবে এখানে বিক্রিয়া মুখস্থ করার দরকার নাই। তোমাকে বিক্রিয়া সরাসরি প্রশ্নেই দেওয়া থাকবে। অ্যাটম ইকোনমির ম্যাথে বিক্রিয়া মুখস্থ রাখার দরকার নাই, তোমাকে বিক্রিয়া দেওয়াই থাকবে। তো ধরো এই যে এটাকে যদি আমি কি করি, জাইমাস এনজাইমে চালনা করি, এটা দেওয়া থাকবে কোশ্চেনের মধ্যে, এই বিক্রিয়া দেওয়া থাকবে, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। তাহলে এখানে তৈরি হবে 2 মোল হচ্ছে আমার কাছে ইথানল তৈরি হবে, 2 মোল হইলো ইথানল তৈরি হবে, আর এখানে 2 মোল এখানে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। আচ্ছা, তোমাকে বলা হলো এটা হচ্ছে আমার 1 নাম্বার বিক্রিয়া, তোমাকে বলা হলো এটা হচ্ছে আমার 1 নাম্বার বিক্রিয়া। আর তোমাকে আরেকটা বিক্রিয়া দিছে ইথানল তৈরি হওয়ার। আরেকটা কি বিক্রিয়া হইতে পারে? আরেকটা হইতে পারে, ধরো তোমাকে বলছে এখানে এই যে আমার কাছে CH3, ধরো CH2, তারপরে ধরো এখানে তোমার কাছে আছে Cl, কথার কথা। এরপরে এটারে তুমি কি করলা? পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াসের সাথে বিক্রিয়া করাইলা, মানে জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করাইলা। তোমরা যারা অর্গানিক কেমিস্ট্রি টুকিটাকি আগে হইলেও একটু হইলেও পড়ছো, তোমরা জানো যদি অ্যাকুয়াস অবস্থা থাকে তাহলে কিন্তু সেখানে প্রতিস্থাপন বিক্রিয়া হয়, ওএইচটা কিন্তু Cl কে প্রতিস্থাপন করে। অর্থাৎ এখানে কি তৈরি হবে? অর্থাৎ এখানে তৈরি হবে CH3 CH2 OH তৈরি হবে, সাথে এখানে তৈরি হবে ক্যাসিএল তৈরি হবে, সাথে এখানে কি তৈরি হবে? ক্যাসিএল তৈরি হবে, যে ক্যাটা সিএলটাকে নিয়ে যাবে। যাই হোক, এখন তোমাকে এরকম প্রশ্ন দিলে কি দেওয়া থাকবে? প্রশ্ন দিলে এরকম বিক্রিয়া দেওয়া থাকবে, বলবে এরপরে কোন বিক্রিয়াটা অধিক গ্রিনার বা কোন বিক্রিয়াটা অধিক পরিবেশ বান্ধব, এরকম তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করবে। কিভাবে আনসার করবা? এখানে একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, তোমাকে প্রডিউস করতে বসে ইথানল, ভালো করে বুঝো, তোমাকে প্রডিউস করতে বসে কি? তোমাকে প্রডিউস করতে বসে ইথানল। তাহলে ইথানল হচ্ছে আমার কাছে কাঙ্ক্ষিত উৎপাদক। তাহলে ইথানল জিনিসটা কি? ইথানল হচ্ছে আমার কাছে এখানে কাঙ্ক্ষিত উৎপাদক। তাহলে আমাকে প্রডিউস করতে বসে ইথানল, তাহলে ইথানল হচ্ছে আমার কাছে এখানে কাঙ্ক্ষিত উৎপাদক। তাহলে ইথানল যেটা আছে, এই যে ইথানল, ইথানল হচ্ছে আমার কাছে এখানে কাঙ্ক্ষিত উৎপাদক। এখানে যেমন ইথানলটা কাঙ্ক্ষিত উৎপাদক। আচ্ছা, আমি যদি এই বিক্রিয়ার জন্য অ্যাটম ইকোনমি বের করি, কথাটা বুঝো, আমি যদি এই বিক্রিয়ার জন্য অ্যাটম ইকোনমি বের করতে চাই, কোন বিক্রিয়ার জন্য? এই 1 নাম্বার বিক্রিয়ার জন্য। 1 নাম্বার বিক্রিয়ার জন্য আমি যদি কি বের করতে চাই? পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি কত আসবে? উপরে কত বসাবো বলতো? উপরে বসাবো কাঙ্ক্ষিত উৎপাদের মোট ভর। দেখো তো কাঙ্ক্ষিত উৎপাদে কয় মোল আছে? 2 মোল আছে, জলের 2 মোলকে লিখলাম। এটার মোট ভর কত? মানে 2 মোল দিয়ে গুণ হবে। আচ্ছা, এক মোলের ভর কত? 2টা কার্বন আছে, তাহলে এখানে 24 হবে। তারপর এখানে 4টা হাইড্রোজেন, 5টা হাইড্রোজেন, 6টা হাইড্রোজেন, তাহলে 6 যোগ হবে। একটা অক্সিজেন, তাহলে এখানে 16 যোগ হবে। আর ডিভাইডেড বাই কত করবা? মোট উৎপাদের ভর। তাহলে এটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক, তাহলে ডিভাইডেড বাই কত করবা? ডিভাইডেড বাই এটা তো থাকবে ভ্যালু, এটা তো ভ্যালু থাকবে, প্লাস 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 কার্বন ডাই অক্সাইড আছে 2টা, তাহলে 2 গুণন 44ও থাকবে। বলো বোঝা গেছে কিনা? বলো এই জিনিসটা এখানে বোঝা গেছে কিনা সবার? বলো এই জিনিসটা এখানে বুঝতে পারছি কিনা সবাই? দেখো এই জিনিসটা বুঝতে পারছো কিনা দেখো। তাহলে নিচে তুমি কি বসাইছো? নিচে তুমি বসাইছো এখানে মোট উৎপাদের ভর, ক্লিয়ার কিনা দেখো। উপরে বসাইছো তুমি এখানে কাঙ্ক্ষিত উৎপাদের মোট ভর, তাই 2 মোল সহ গুণ করছো। আর নিচে বসাইছো এই যে এটাও তো উৎপাদক, এটাও উৎপাদক, তাহলে এই মোট উৎপাদের ভর বসাইছো। সাথে এখানে কি করবা? সাথে এখানে পার্সেন্টেজে নেওয়ার জন্য 100% দিয়ে মাল্টিপ্লাই করবা। দেখো এই আনসারটা কত আসে একটু আমাকে কমেন্টে জানাও। হ্যাঁ, দেখো
আরেকটা যদি দেখি, ধরো এই নিচের বিক্রিয়ার জন্য অ্যাটম ইকোনমির মান কত, নিচের বিক্রিয়ার জন্য অ্যাটম ইকোনমির মান কত, ধরো এটাও বের করবো। তাহলে দেখি কত আসে এটা, এই 2 নাম্বার বিক্রিয়ার জন্য অ্যাটম ইকোনমির মান কত। দেখো তাহলে এখানে কি আছে, এখানে কিন্তু 1 মোল, তাহলে এখানে হচ্ছে 2 কার্বনে মিলে 24, তারপর হচ্ছে 6টা হাইড্রোজেন, তারপর 1টা অক্সিজেন, তারপর এখানে তাহলে এই ভ্যালুটা এখানেও হবে, এই ভ্যালুটা এই জায়গাতেও আসবে, এই জায়গাতে তাহলে এই ভ্যালুটা আসবে। সাথে কি যোগ করবা, সাথে এখানে আছে ক্যালসিয়াম, পটাশিয়াম হচ্ছে 39 হয়, ক্লোরিন হচ্ছে 35.5 হয়ে থাকে। একটু করে দেখো তো কত আসে আনসারটা। হ্যাঁ দেখো, চলো আমরা দুটো চেক করার চেষ্টা করি। আচ্ছা অবশ্যই এখানে কি করতে হবে, ওই যে পার্সেন্টেজ নেওয়ার জন্য 100% দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো এখানে যদি আমরা দেখি তাহলে উপর আসবে 2 24 প্লাস 6 প্লাস 16 ডিভাইডেড বাই 2 24 প্লাস 6 প্লাস 16, আর এখানে আসবে 44 ইন্টু 2, তাহলে এটা চলে আসছে, আর 100% যদি মাল্টিপ্লাই করে দাও তাহলে এটা চলে আসছে 51.1%, এটা চলে আসছে কত 51.1% চলে আসছে। আর নিচেরটাকে যদি দেখো, এখানে উপরে থাকবে কত 24 হচ্ছে 30, 30 আর 16 যোগ করলে কত হবে 46, তাহলে 46 ইন্টু 100 ডিভাইডেড বাই 46 প্লাস 39 প্লাস 35.5, তাহলে এটা চলে আসছে আমার 38.17। তোমাকে কোশ্চেন করবে এই দুটার বিক্রিয়ার মধ্যে কোনটা অধিক গ্রিনার বা কোনটা অধিক পরিবেশ বান্ধব, তখন তুমি বলবা যে ভাই 1 নং পদ্ধতিতে আমার অ্যাটম ইকোনমির মান বেশি, তাহলে 1 নং পদ্ধতি বেশি গ্রিনার। তাহলে আমি বলতে পারি, আমি যদি অ্যাটম ইকোনমির মান দেখি তাহলে 1 নং পদ্ধতির অ্যাটম ইকোনমির মান বেশি, তাহলে 1 নং পদ্ধতি যেটা আছে, 1 নং পদ্ধতি এটা বেশি গ্রিনার, 1 নং পদ্ধতি কি হবে বেশি গ্রিনার বা বেশি পরিবেশ বান্ধব হবে। বলো বোঝা গেছে কিনা? এরকম কোশ্চেন আসলে কি পারবা, বলো একটু করে, এরকম কোশ্চেন আসলে কি সবাই তোমরা পারবা, একটু করে আমাকে জানো। ভেরি গুড, ভেরি গুড, এতে সবাই পারছো, ভেরি গুড। অর্গানিক দিব, অর্গানিক এই চ্যাপ্টার শেষ করার পরে তড়িৎ রসায়ন, তারপর অর্গানিক। অর্গানিক এই মান্থের মধ্যে তোমরা পেয়ে যাবা, কেমন? প্রতিদিনই তো ক্লাস হবে, প্রতিদিন যদি তুমি তোমার ডেইলি যদি 2টা ঘন্টা আমাকে দাও, তাহলে দেখবা পুরা কেমিস্ট্রি আবার তোমার রিভিউ হয়ে গেছে, আবার তোমার এ টু জেড সব পড়া হয়ে গেছে। বাট শুধু ক্লাস করলেই হবে না, তোমাকে এনাফ পরিমাণ প্র্যাকটিসও করা লাগবে নিজে নিজে, ঠিক আছে? শুধু ক্লাস করে নোট করে বসে থাকলে হবে না, তোমাকে আমাদের কম্প্যাক্ট সিরিজের বই অথবা তোমার কাছে থাকা যে টেস্ট পেপার আছে সেটা তুমি কি করবা, সলভ করবা, কেমন? সেটা তুমি সলভ করবা। আর কেউ যদি আমাদের কম্প্যাক্ট সিরিজের বই কিনতে যাও, কেউ যদি কি করতে চাও আমাদের কম্প্যাক্ট সিরিজের বই কিনতে যাও, ওই কম্প্যাক্ট সিরিজের বই কেনার সময় তুমি যদি একটা কুপন কোড ইউজ করো, কেমন? কম্প্যাক্ট সিরিজের বই যদি কিনতে যাও, রম্বাস পাবলিকেশনের ওয়েবসাইট থেকে একটা কুপন কোড যদি তুমি ইউজ করো, কুপন কোডটা কোনটা আমি তোমাকে বলে দিই একটু করে। এই একটা কুপন কোড ইউজ করবা, কুপন কোড হচ্ছে হিমেল 200, তাহলে তুমি এক্সট্রা 200 টাকা ডিসকাউন্ট পাবা, বুঝছো? তাহলে কি পাবা, এক্সট্রা তুমি 200 টাকা ডিসকাউন্ট পাবা যদি তুমি এই কুপন কোডটা ইউজ করো, তাহলে এক্সট্রা 200 টাকা অফ তুমি এখানে পাবা। ওকে, তো যারা মানে এখনো ওই ধরো কোনো টেস্ট পেপার বা কিছু কিনো নাই এখনো, তোমরা চাইলে এটা ট্রাই করে দেখতে পারো। বইটাতে আমরা চেষ্টা করছি কম সিকিউতে তোমাকে হচ্ছে এনাফ প্রিপারেশন নিয়ে ফেলানোর জন্য। ঠিক আছে, চলো আমরা তাহলে পড়ায় ফিরে আসি। আমরা এখন যেটা আলোচনা করব, হ্যাঁ ওকে, আমরা এখন যেটা আলোচনা করব তার নাম হচ্ছে আমাদের ই ফ্যাক্টর। ই ফ্যাক্টর জিনিসটা কি? ই ফ্যাক্টর এটার ফর্মুলা আগে শিখাই দিই। ফর্মুলা ই ফ্যাক্টর মানে হচ্ছে উপরে বসাবা তুমি এবার বর্জ্যের ভর, উপরে কি বসাবা তুমি, উপরে বসাবা বর্জ্যের ভর, উপরে বসাবা কি বর্জ্যের ভর, বর্জ্যের ভর, আর নিচে বসাবা কাঙ্ক্ষিত উৎপাদের ভর, মোট উৎপাদনা কিন্তু কি বসাবা, কাঙ্ক্ষিত উৎপাদের ভর বসাবা। তাহলে কি করবো এখানে আমরা, আমরা উপরে বসাবো বর্জ্য, আগে আমরা উপরে কি বসাইছিলাম, আগে আমরা বসাইছিলাম উপরে বসাইছিলাম কাঙ্ক্ষিত উৎপাদের ভর অ্যাটম ইকোনমিতে। বাট ইফেক্টরি কি হবে, উপরে বসবা বর্জ্যের ভর, নিচে বসাবা কাঙ্ক্ষিত উৎপাদের ভর। তো নর্মালি আমরা এখানে কাঙ্ক্ষিত উৎপাদের ভরটাকে সাধারণত মানে যদি ধরো কিছু না থাকে, দুইটা কিন্তু সেম এককে রাখবা। যদি তুমি এটাকে কেজি এককে রাখো তাহলে ডেফিনেটলি এটাকেও কোন এককে রাখতে হবে, এটাকেও কেজি এককেই রাখতে হবে। দুটাকে কি করবা বলো তো, দুটাকে সেম এককে রাখবা, কেমন? ধরো এটাকে যদি আমি আরেকবার যদি দেখাই তোমাকে, যদি তুমি এটাকে গ্রাম এককে রাখো তাহলে এটাকেও গ্রাম এককে রাখবা। যদি এটাকে তুমি কেজি এককে রাখো, এটাকে যদি কেজি এককে রাখো তাহলে এটাকেও কি করবা, এটাকেও তুমি এখানে কেজি এককেই নিয়ে যাবা। তাহলে ই ফ্যাক্টরের ডেফিনেশন হতে পারে এরকম যে প্রতি কেজি কাঙ্ক্ষিত উৎপাদন পাওয়ার জন্য যে পরিমাণ বর্জ্য তৈরি হয় তাকে আমরা বলি ই ফ্যাক্টর, আমরা বলে থাকি, ঠিক আছে? তাহলে এখন তুমি আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে যদি আমার ই ফ্যাক্টর বেশি কখন হবে, ই ফ্যাক্টর বেশি কখন হবে দেখো তো।
ধরো তোমার যদি বর্জ্যের পরিমাণ যদি বেশি হয়, বর্জ্যের পরিমাণ যদি বেশি হয়, তাহলে কিন্তু ই ফ্যাক্টরের পরিমাণ বেশি হবে। তাহলে সেই ক্ষেত্রে ই ফ্যাক্টরের পরিমাণ বেশি হবে। আচ্ছা, বর্জ্য যদি বেশি হয়, এই পদ্ধতিটা কি বেশি গ্রিনার হবে না কম গ্রিনার হবে? বর্জ্য বেশি হওয়া মানে সেটা কম গ্রিনার হবে। তাহলে বর্জ্য বেশি হলে সেটা কি হবে? কম গ্রিনার হবে। এটা একটু করে মনে রাখবা। তাহলে একটা বিক্রিয়া পরিবেশ বান্ধব হওয়ার দুইটা কন্ডিশন আছে, মানে ম্যাথমেটিক্যাল কন্ডিশন। একটা বিক্রিয়া পরিবেশ বান্ধব হওয়ার বা অধিক গ্রিনার হওয়ার দুইটা কন্ডিশন অ্যাকচুয়ালি আছে। দুইটা কন্ডিশন অ্যাকচুয়ালি আছে। একটা হইলো সেই বিক্রিয়ার অ্যাটম ইকোনমির মান বেশি হইতে হয়, সেই বিক্রিয়ার পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি এটার মান যদি বেশি হয়, অথবা যদি সেই বিক্রিয়ার ই ফ্যাক্টর যেটা আছে, ই ফ্যাক্টরের মান যদি তোমার কাছে এখানে কম হয়, তাহলে সেই বিক্রিয়াটা কি হবে? বেশি পরিমাণে পরিবেশ বান্ধব হবে। ঠিক আছে? আশা করি সবাই জিনিসটা এখানে বুঝতে পারছি। ওকে, তাহলে এখন একটু চল আমরা এক্সাম্পল দেখে ফেলে আসো। ওকে ভাই, একটু আগে যে বিক্রিয়াটা আমরা দেখলাম, এই বিক্রিয়ার জন্য চলো আমরা একটা কাজ করি। এই বিক্রিয়াটাকে চলো আমি একটু করে কপি করি। এই বিক্রিয়াটাকে চলো আমি একটু করে কপি করলাম। কেমন? এই বিক্রিয়াটাকে আমরা কপি করলাম। আমরা চলো এই বিক্রিয়াটাকে এখানে পেস্ট করে দিই। আর এই বিক্রিয়াটার জন্য ধরো যাক আমি এখানে ই ফ্যাক্টর বের করব। ধরো কথার কথা, এই বিক্রিয়ার জন্য আমি ই ফ্যাক্টর বের করব। কিভাবে বের করবো এই বিক্রিয়ার জন্য ই ফ্যাক্টর? দেখো, এই বিক্রিয়ার জন্য এটা হইলো আমার কাঙ্ক্ষিত উৎপাদক। ইথানল তৈরি করার জন্য এটা কি? এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত উৎপাদক। আর কাঙ্ক্ষিত উৎপাদক বাদে যা থাকবে, কাঙ্ক্ষিত উৎপাদক বাদে যা থাকবে, যেমন এটা এখানে বর্জ্য হিসেবে কাজ করবে। কাঙ্ক্ষিত উৎপাদক বাদে যা থাকবে তা কি হিসেবে কাজ করে? তা বর্জ্য হিসেবে কাজ করে। তো আমরা এই বিক্রিয়ার জন্য ই ফ্যাক্টর বের করতে যাচ্ছি। এই বিক্রিয়ার জন্য কি বের করতে যাচ্ছি? ই ফ্যাক্টর। এটা কত আসবে এটা বের করতে চাচ্ছি। তো কিভাবে বের করব? উপরে কি বসাবো বলো তো? উপরে কি বসাবো? উপরে বসাবো, ভালো করে বুঝো, উপরে বসাবো আমরা উপরে কি বসাবো? উপরে বসাবো তোমার হইলো ওই যে বর্জ্যের ভর। বর্জ্য কত? এখানে বর্জ্য আছে পটাশিয়াম ক্লোরাইড। তাহলে পটাশিয়াম হচ্ছে 39 আর ক্লোরিন হচ্ছে 35.5। নিচে কি বসাবা? কাঙ্ক্ষিত উৎপাদের ভর। তাহলে 24 যোগ 6 যোগ 16। আর এখানে কিন্তু 100% দিয়ে মাল্টিপ্লিকেশন করা লাগে না। কেমন? এটা শতকরা পদ্ধতিতে আমরা প্রকাশ করি না। তাহলে এখান থেকে দেখো তোমার ই ফ্যাক্টরটা কত চলে আসবে। দেখো ই ফ্যাক্টর কত আসবে এখানে? 39 যোগ 35.5 ডিভাইডেড বাই 46। তাহলে ই ফ্যাক্টরের মান আসছে 1.619। মানে তোমাকে আমি একটা জিনিস বলতে চাই, সেটা কি? অ্যাটম ইকোনমির সর্বোচ্চ মান হইতে পারে, অ্যাটম ইকোনমির সর্বোচ্চ মান হইতে পারে, মানে অ্যাটম ইকোনমির পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি এটার ম্যাক্স মান হইতে পারে 100% বা 1। অ্যাটম ইকোনমির সর্বোচ্চ মান কত হইতে পারে? 100% বা 1 হইতে পারে। কিন্তু ই ফ্যাক্টরের মানটা যে কোনো কিছু হইতে পারে, মানে পজিটিভ ভ্যালু হবে, আর যে কোনো পজিটিভ ভ্যালু হইতে পারে। যে কোনো কি হইতে পারে? পজিটিভ মান হইতে পারে। মানে 1 থেকে বড় হইতে পারে, 1 থেকে বড় হইতে পারে, 1 থেকে ছোট হইতে পারে, বুঝছো? 0 হইতে পারে, 0 হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, 0 হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। বাট হ্যাঁ, নেগেটিভ হবে না, নেগেটিভ হবে না। 1 থেকে ছোট মানে কি? মানে 0 থেকে, মানে ব্যাপারটা এখানে বুঝো জিনিসটা। ই ফ্যাক্টরের মানটা অ্যাকচুয়ালি কত হবে? 0 থেকে বড় হবে। ই ফ্যাক্টরের মানটা 0 থেকে বড় হবে। মেইন কথা হচ্ছে এটা, 0 থেকে বড় হয়ে মানে কোনো লিমিট নেই আর কি। এটা 2, 3, 4 যে কোনো কিছু হইতে পারে। কেমন? যেমন এখানে দেখো 1 থেকে বড় আসছে। আচ্ছা, 1 থেকে বড় আসে কখন? 1 থেকে বড় আসে তখনই যদি বর্জ্যের পরিমাণটা কাঙ্ক্ষিত উৎপাদক থেকেও বেশি হয়ে থাকে। বর্জ্যের পরিমাণটা যদি কি হয়? কাঙ্ক্ষিত উৎপাদক থেকে যদি বেশি হয়, তখনই ই ফ্যাক্টরের মানটা 1 থেকে বড় আসবে। ই ফ্যাক্টরের মানটা 1 থেকে ছোট আসবে কখন? যদি বর্জ্যের তুলনায় কাঙ্ক্ষিত উৎপাদক বেশি থাকে, তখন ই ফ্যাক্টরের মানটা তোমার 1 থেকে ছোট আসবে। ধরো কথার কথা, আমাকে বলে দিছে যে একটা বিক্রিয়াতে, ধরো আমাকে বলে দিছে এরকম, ধরো আমাকে একটা প্রশ্ন দিছে, ধরো আমাকে বলে দিছে প্রশ্নে যে আমার বর্জ্য, আমাকে ধরো বলে দিছে আমার কাছে বর্জ্য তৈরি হয়েছে ধরো 2 কেজি, ধরো বলে দিছে উৎপাদক তৈরি হয়েছে 4 কেজি, উৎপাদক তৈরি হয়েছে 5 কেজি ধরো। তাহলে বললো ই ফ্যাক্টর কত? তাহলে এই বিক্রিয়ার জন্য কি জিজ্ঞেস করলো? ই ফ্যাক্টর কত হবে? তাহলে কিভাবে বের করবা? তাহলে এখানে বের করবা কিভাবে? দেখো, বের করার সিস্টেম হচ্ছে উপরে কি বসাই আমরা? উপরে বসাই বর্জ্যের ভর। তাহলে বর্জ্যের ভর উপরে বসাও, নিচে বসাও তুমি কি? নিচে বসাও তুমি কাঙ্ক্ষিত উৎপাদের ভর। আর এখানে উৎপাদক বলতে আসলে কোন উৎপাদক বোঝাচ্ছে? কাঙ্ক্ষিত উৎপাদক বোঝাচ্ছে। উৎপাদক বলতে কোন উৎপাদক বোঝাচ্ছে? কাঙ্ক্ষিত উৎপাদক বোঝাচ্ছে। তাহলে এখানে আসবে ভ্যালু কত বলতো? 2/4 করা মানে 0.4 আসবে। বলো এই জিনিসগুলা বুঝতে পারছি কিনা সবাই? সবাইকে এই জিনিসগুলো বুঝতে পারছি আমরা? ক্লিয়ার সবার? আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। তাহলে চলো আমরা এবার একটু করে ব্যাকে যাই। আমরা বলছিলাম আমাদের গ্রিন কেমিস্ট্রি 12টা নীতিমালা আছে।
চলো একটু করে নীতিমালাগুলো রিডিং দিই। দেখো প্রথম নীতিমালা কি আছে বলো তো? তোমার কাজ কি হবে জানো? এই 12টা নীতিমালার যে নামকরণগুলা এটা মুখস্থ করে ফেলা। 12টা নীতিমালার যে নামকরণগুলা, তাহলে তোমার কাজ হবে কি 12টি নীতিমালার নাম। তোমার কাজ হচ্ছে 12টি নীতিমালার নাম। নীতিমালার যে নামগুলা আছে, নীতিমালার যে নামগুলা আছে এই নামগুলো মুখস্থ করে ফেলা। আর বই থেকে ধরে যে কোনো 5টা নীতিমালা ডিটেল মুখস্থ করা। যে কোনো 5টি নীতিমালা ডিটেল মানে নাম তোমাকে সবগুলোর মনে রাখতে হবে। নাম তোমাকে সবগুলোর মনে রাখতে হবে। বাট সবগুলো ডিটেল জিনিসপত্র মুখস্থ রাখার দরকার নাই, বাট যে কোনো 5 জনের ডিটেল জিনিসপত্র একটু মনে রাখবা। চলো আমি তোমাকে বুঝাই বলি। প্রথম পদ্ধতি কি বলতেছে? গ্রিন কেমিস্ট্রির প্রথম নীতিমালা হচ্ছে বর্জ্য পদার্থ রোধকরণ। এই যে দেখো তুমি এখানে বর্জ্য পদার্থ রোধ করছো না, বর্জ্য পদার্থগুলো কমাই ফেলছো এখানে, এটা হচ্ছে গ্রিন কেমিস্ট্রি একটা নীতিমালা। সেকেন্ড নীতিমালা হচ্ছে সর্বোত্তম অ্যাটম ইকোনমি। তোমাকে একটু আগেই বলছি যে একটা বিক্রিয়া পরিবেশ বান্ধব কখন হবে? একটা বিক্রিয়া পরিবেশ বান্ধব হবে যদি অ্যাটম ইকোনমির মান সর্বোচ্চ হয়, তখন বিক্রিয়াটা পরিবেশ বান্ধব হবে। তারপরে 3 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে ন্যূনতম ঝুঁকির পদ্ধতি ব্যবহার, মানে ঝুঁকি কম ব্যবহার করতে হবে। নিরাপদ কেমিক্যাল পরিকল্পনা, মানে তোমাকে কেমিক্যালগুলো কি দিতে হবে? নন টক্সিক হইতে হবে। কি দিতে হবে? নন টক্সিক হইতে হবে। তারপর নিরাপদ দ্রাবক ব্যবহার। নিরাপদ দ্রাবক ব্যবহার মানে কি? এমন দ্রাবক ব্যবহার করতে হবে যেটা তোমাকে রিসাইকেল করতে পারো। এই ক্ষেত্রে আমরা আসলে সবুজ দ্রাবক ব্যবহার করতে বলি। আমরা কি ব্যবহার করতে বলি? সবুজ দ্রাবক। আর সবুজ দ্রাবকের একটা এক্সাম্পল জাস্ট মনে রাখো, বোঝার দরকার নাই। সবুজ দ্রাবকের এক্সাম্পল হচ্ছে সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড। সবুজ দ্রাবকের এক্সাম্পল কি? সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড। বিক্রিয়া পদ্ধতিতে সবুজ দ্রাবক ব্যবহার করার জন্য উৎসাহিত করা হয়। আর সবুজ দ্রাবকের একটা এক্সাম্পল হচ্ছে সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে? আচ্ছা, বিক্রিয়ার এগুলা পড়বা তুমি। নবায়নযোগ্য কাঁচামাল দেখাইছি অলরেডি, রিসাইকেল করতে হবে। ন্যূনতম উপজাতক। উপজাতক মানে কি? বর্জ্য। ধরো উপজাতক মানে কি? বর্জ্য। তাহলে উপজাতককে ন্যূনতম হইতে হবে। প্রভাবক অ্যাপ্লাই করতে হবে। তারপরে তোমার ধরো দূষণ নিয়ন্ত্রণ করতে হবে। কেমন? আচ্ছা, আরেকটা জিনিস এখানে একটু করে মনে রাখবা, সেটা হচ্ছে কি জানো? সেটা হচ্ছে একটা বিক্রিয়া যত বেশি ধাপে সম্পন্ন করবা তত বেশি পরিমাণে বর্জ্য তৈরি হবে। ধরো রাসায়নিক বিক্রিয়াগুলো কি হয়? রাসায়নিক বিক্রিয়াগুলো কিন্তু মাল্টিপল ধাপেও হইতে পারে, সিঙ্গেল ধাপেও হইতে পারে। মানে আমি যদি বলি তোমাকে, এই যে কেমিক্যাল রিয়াকশন যেগুলো আছে, ভালো করে বুঝো জিনিসটা। কেমিক্যাল রিয়াকশন যেগুলো আছে এটা 2 প্রকারের হইতে পারে। মানে যদি আমি স্টেপের উপর ডিপেন্ড করি, তাহলে আমাদের কাছে যে কেমিক্যাল বিক্রিয়া থাকে বা কেমিক্যাল যে রিয়াকশন থাকে, বিক্রিয়া যেগুলো থাকে। আচ্ছা দেখো, তুমি ইকুয়েশনকে কিভাবে লেখো? ইকুয়েশনকে সংক্ষেপে তুমি এভাবে লেখো না, ইকিউএন দিয়ে লেখো। তো রিয়াকশনকে আমরা সংক্ষেপে কিভাবে লিখবো জানো? আজকে থেকে এই চ্যাপ্টারে আরএক্সএন দিয়ে লিখবো। তাহলে আশা করি এতটুকুতে কারো কোনো আপত্তি থাকবে না যে ইকুয়েশনকে যেরকম আমি ইকিউএন দিয়ে লিখি, রিয়াকশনকে আমরা সংক্ষেপে আরএক্সএন দিয়ে লিখবো। তবে এইচএসসি তে তুমি পূর্ণটা লিখবা, আর আমি তোমাকে এমনি এখানে করানোর জন্য সংক্ষেপে আরএক্সএন দিয়ে লিখবো। তো কেমিক্যাল রিয়াকশন যেগুলো আছে এগুলোকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। কেমিক্যাল রিয়াকশনকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 2 ভাগে ভাগ করতে পারি। কিছু কিছু কেমিক্যাল রিয়াকশন আছে যেগুলো এক ধাপে বিক্রিয়া ঘটে। তাহলে কিছু কিছু রিয়াকশন আছে যেগুলো কি ঘটে? এক ধাপে ঘটে। কিছু কিছু কেমিক্যাল রিয়াকশন আছে যেগুলো কি ঘটে? এক ধাপে ঘটে। আর কিছু কিছু কেমিক্যাল রিয়াকশন আছে যেগুলো আসলে মাল্টি ধাপে ঘটে, মানে কয়েকটা ধাপ মিলায় ঘটে। স্টেপ 1, স্টেপ 2 এরকম ধাপে ঘটে। তো যে সকল বিক্রিয়া এক ধাপে ঘটে এদেরকে বলে এলিমেন্টারি রিয়াকশন। যে সকল বিক্রিয়া এক ধাপে ঘটে, যে সকল বিক্রিয়া কি হয়? এক ধাপে ঘটে, তাদেরকে বলে এলিমেন্টারি রিয়াকশন। তাদেরকে বলে এলিমেন্টারি রিয়াকশন বলে। যে সকল বিক্রিয়া এক ধাপে ঘটে তাদেরকে কি বলে? এলিমেন্টারি রিয়াকশন বলে। আর যে সকল বিক্রিয়া মাল্টি ধাপে ঘটে এগুলোকে বলে কমপ্লেক্স বিক্রিয়া। এগুলোকে বলে কমপ্লেক্স রিয়াকশন। কমপ্লেক্স রিয়াকশন। যে সকল বিক্রিয়া এক ধাপে ঘটে তাদেরকে বলে এলিমেন্টারি রিয়াকশন। যে সকল বিক্রিয়া মাল্টি ধাপে ঘটে তাদেরকে বলে কমপ্লেক্স রিয়াকশন। আচ্ছা, এখন যত বেশি তুমি ধাপ বাড়াবা তত বেশি মধ্যবর্তী যৌগ তৈরি হবে, বা তত বেশি আরো বেশি পরিমাণে, মানে তোমার ধরো ব্যাপারটা কি হবে? মানে তোমার বর্জ্য বেড়ে যাবে, বুঝছো? সো বর্জ্যকে কমাইতে হবে। এই জন্য বর্জ্যকে কমানোর জন্য ধাপ যত কমানো যায়, যত কম ধাপে বিক্রিয়া সম্পাদন করা যায়। তাহলে গ্রিন কেমিস্ট্রিতে কি করতে হয়? এর জন্য আমাদের যে ধাপ কমাইতে হয় বা কম ধাপে বিক্রিয়া করানোর চেষ্টা করা হয়। বুঝতে পারছো জিনিসটা? গ্রিন কেমিস্ট্রিতে কি করা হয় বলতো? গ্রিন কেমিস্ট্রি যেটা করা হয় যে কম ধাপে বিক্রিয়া করানোর চেষ্টা করা হয়। গ্রিন কেমিস্ট্রিতে যে কম ধাপে বিক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করা হয়।
আচ্ছা, এগুলো তুমি একটু করে পড়ে নিবা, পড়ে নিলে পারবা। বলো গ্রিন কেমিস্ট্রি নীতিমালাগুলো কি বুঝতে পারছি? আমাদের কিন্তু গ্রিন কেমিস্ট্রি শেষ। তুমি যদি এইচএসসি 27 ব্যাচ হও তাহলে তুমি সাইকেলে ক্লাস করলে সব থেকে বেশি বেটার। সাইকেল সেলের জন্য বলতেছি না, কারণ কাহিনী হচ্ছে তোমার এখানে তো আমরা 26-এর জন্য শুধুমাত্র তোমার হলো ধরো সিকিউ সলভ করাবো বা থিওরিটা ভালো করে পড়াবো, বাট তোমার তো সময় আছে, তুমি চাইলে সাইকেলে ক্লাস করে দেখতে পারো। কেমন? চলো আমরা তাহলে নেক্সটে চলে যাই। নেক্সটে চলে যাই। নেক্সটে তো এটা সিকিউ সলভ করে ফেলি। দেখো এই সিকিউতে কি বলতেছে এখানে, এই সিকিউতে বলা হচ্ছে আমাকে এখানে তোমার এখানে কি দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে আমাদের কাছে দেখো দুইটা বিক্রিয়া দেওয়া আছে, দুইটা বিক্রিয়াতে এ নামক দুইটা প্রোডাক্ট তৈরি হচ্ছে। কোশ্চেনে কি বলছে, উদ্দীপকের এ উপাদানটির কোন বিক্রিয়াটি পরিবেশ বান্ধব হবে। তাহলে তোমাকে দুই বিক্রিয়া, আচ্ছা এ জিনিসটাকে কি ফাইন্ড আউট করি তো, এ জিনিসটা কি। দেখো এই বিক্রিয়াটা তুমি কই দেখছো, প্রথম বিক্রিয়াটা দেখানো হয় তোমার হচ্ছে যখন আমরা কর্মমুখী রসায়ন পড়ি ভিনেগার প্রস্তুতিতে। আচ্ছা এখানে এ হচ্ছে অ্যাকচুয়ালি ইথানোয়িক অ্যাসিড, এটা কেমনে হইলো সেটা আমরা যখন কর্মমুখী রসায়ন পড়বো তখন দেখবো। আবার এই যেটা এটা তাহলে কি হইলো, এটা তাহলে হইলো ইথানোয়িক অ্যাসিড। এখন তোমার কোশ্চেন করছে ইথানোয়িক অ্যাসিড প্রস্তুতিতে মানে এ উপাদানের ক্ষেত্রে, তাহলে এ উপাদানটা হবে কাঙ্ক্ষিত উৎপাদক, বাকিগুলো তাহলে এখানে হবে বর্জ্য, কারণ আমার প্রোডাকশন করতে বলতেছে এ, তাহলে এ হবে আমার কাঙ্ক্ষিত উৎপাদক, বাকিগুলো হবে বর্জ্য। তো কোন উৎপাদনটি পরিবেশ বান্ধব হবে সেটা তোমাকে বের করতে বলছে। এটা বের করতে পারবা না বলো তো? তুমি কি এটা বের করতে পারবা? তুমি সলিউশন করো, দেখো সলিউশন করো। তুমি আগে 1 নাম্বার বিক্রিয়ার জন্য অ্যাটমিক ইকোনমি বের করো, পার্সেন্টেজ অফ অ্যাটমিক ইকোনমি, সেটা কত আসবে দেখো। 1 নাম্বার বিক্রিয়ার জন্য তুমি যদি অ্যাটমিক ইকোনমি বের করো কত আসবে, এখানে উপরে বসাবা কাঙ্ক্ষিত উৎপাদের ভর, তাহলে এখানে কার্বন আছে 2টা তাহলে 24, তারপরে তোমার হাইড্রোজেন আছে 4টা, তারপর তোমার অক্সিজেন আছে এখানে 2টা, নিচে বসাবা মোট ভর, তাহলে 24 যোগ 4 যোগ 32 আর যোগ এখানে কত আছে পানি, পানি এখানে কত হবে, পানি এখানে হবে তোমার এখানে 18 হবে, পানি এখানে কত হবে, পানি এখানে হবে 18। বুঝছো জিনিসটা নাকি বুঝো নাই? দেখো আরেকটা জিনিস কিন্তু তুমি চেক করবা যে বিক্রিয়াটা সমতা করা আছে কিনা, এটা একটু করে চেক করতে পারো, বিক্রিয়াটা সমতা করা আছে কিনা সেই জিনিসটা একটু করে চেক করতে পারো। বলো এই জিনিসটা এখানে বোঝা গেছে কিনা, এই জিনিসটাকে এখানে বুঝতে পারছি? দেখো এই জিনিসটা এখানে বুঝতে পারছি কিনা, আশা করি এই জিনিসটা এখানে আমরা সবাই বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এবার এইখান থেকে তাহলে তুমি 100% দিয়ে মাল্টিপ্লিকেশন করে এই অ্যাটমিক ইকোনমিটা বের করে ফেলবা। এটা আমি আর করে দিচ্ছি না, কেমন? এটা আমি করে দিচ্ছি না, এটা তোমরা নিজেরা বাসায় করবা। অলরেডিতে একটা এরকম সলভ করে দিছি, সেটা তোমরা নিজেরা বাসায় করবা। ঠিক আছে, ওকে। পারবা সবাই? অঙ্কটা কি সবাই পারবা? একটু করে আমাকে বলো, অঙ্কটা কি সবাই পারবা? মোটামুটি 7টা থেকে 8টা ক্লাস লাগবে। ওকে ওকে, অঙ্কটা কি সবাই পারবা? হাসিব, তোমাকে তো আমি বললাম দেখো তোমাদের সাথে এখন দুটো অপশন আমি তোমাদেরকে ফ্রিতে দিচ্ছি, সেটা কি? একটা হলো ওয়ান শট ক্লাস হচ্ছে 10 তারিখ থেকে আসবে। যাদের চ্যাপ্টারটা আগে থেকে করা আছে তারা ওয়ান শট ক্লাস করো, তাদের তো এই ক্লাস করার দরকার নেই। আর যাদের যাদের আগে থেকে ধরো কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টার করা নাই, তখন তুমি এই ভিডিওগুলো দেখো। যে চ্যাপ্টার তোমার করা থাকবে সেটা তুমি ওয়ান শট থেকে কভার করো, যে চ্যাপ্টার তোমার কভার করা নাই সেটা তুমি ক্র্যাশ কোর্স থেকে কভার করো। তোমাদের কাছে দুটো অপশনই তোমাকে আমি দিচ্ছি। ঠিক আছে, চলো আমি আর করে দিচ্ছি না, অঙ্কটা নেক্সটে করবা, তোমরা নিজেরা করবা। দেখো সবুজ রসায়নের মূলনীতি কয়টা? সবুজ রসায়নের মূলনীতি হচ্ছে আমাদের এখানে দেখো, সবুজ রসায়নের মূলনীতি হলো 12টা, এমসিকিউর জন্য মনে রাখবা। তারপর বলতেছে এই বিক্রিয়াতে অ্যাটমিক ইকোনমির মান কত। দেখো সিম্পল অঙ্ক, এই বিক্রিয়াতে অ্যাটমিক ইকোনমির মান কত বের করি আসো। অ্যাটমিক ইকোনমি, তাহলে এখানে কি আসবে, উপরে কি বসাবা, দেখো এখানে কাঙ্ক্ষিত উৎপাদক দেওয়াই আছে, আমাকে এখানে কাঙ্ক্ষিত উৎপাদক দেওয়াই আছে, তাহলে উপরে বসাবো আমরা এই যে এটার ভর, তাহলে এটার ভর কত, তাহলে এখানে 6 আর এখানে হচ্ছে 6 গুণন 12, আর নিচে কি বসাবা 6 6 যোগ 6 গুণন 12 যোগ জিঙ্ক হচ্ছে 65.4 আর এখানে অক্সিজেন হচ্ছে 16। তাহলে এখানে দেখো, এইখানে আমরা যদি বের করি, একটু দাঁড়াও এটাকে লক করে আসো, দেখো যেটা কত নম্বর অপশন হবে আনসার, ওই দাঁড়াও দেখো। আর এখানে অবশ্যই তুমি এখানে এটাকে 100% দিয়ে মাল্টিপ্লাই করো, 100% দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে দেখো এখানে কত আসে এটা। তাহলে এখানে চলে আসবে তোমার 6 যোগ 72 ডিভাইডেড বাই 72 যোগ 6 যোগ 65.4 যোগ 16, তাহলে এটাকে 100% দিয়ে মাল্টিপ্লাই করলে এটা চলে আসবে 48.9%, 48.93% অ্যাকচুয়ালি। সেটা দেখো বি নাম্বার অপশনে আছে। বুঝতে পারছি সবাই? আনসার হচ্ছে বি। ভেরি গুড ভেরি গুড। তারপর দেখো গ্রিন কেমিস্ট্রির মূলনীতি হলো,
গ্রিন কেমিস্ট্রির মূলনীতি হলো। আচ্ছা দেখো, এখান থেকে খুঁজে বের করবা কোনটা মূলনীতি না। গ্রিন কেমিস্ট্রিতে কি অনবায়নযোগ্য কাঁচামাল ব্যবহার করতে বলছে নাকি নবায়নযোগ্য ব্যবহার করতে বলছে? এখানে তো মূলনীতি জিজ্ঞেস করছে, নবায়নযোগ্য কাঁচামাল ব্যবহার করতে বলছে, তাহলে এটা ঠিক না, এটা ভুল। তাহলে দেখো অপশন এখানে ডাবল ডাবল, তাহলে এখানে যেহেতু 2 নাম্বারটা ভুল, তাহলে কি হবে এখানে অপশন হবে, এখানে আনসার হবে 1 এবং 3 হচ্ছে তোমার কাছে এখানে আনসার হবে। ঠিক আছে, তারপর বলছে এই বিক্রিয়াটার অ্যাটম ইকোনমি কত? অ্যাটম ইকোনমি দেখো তো, এই বিক্রিয়াতে উৎপাদক কয়টা পাইছো? একটা মাত্র উৎপাদক আছে, আর একটা মাত্র উৎপাদক থাকলে অ্যাটম ইকোনমি কত হয়? অ্যাটম ইকোনমি হয় 100%। একটা মাত্র উৎপাদক থাকলে কোনো ধরনের বর্জ্য নাই, তাহলে অ্যাটম ইকোনমি হবে 100%। তারপরে দেখি বলছে অধিক তাৎপর্যপূর্ণ নীতি কোনটা? অধিক তাৎপর্যপূর্ণ নীতি কোনটা হয়? যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাটম ইকোনমি। সব থেকে বেশি ইম্পর্টেন্ট কি? অ্যাটম ইকোনমি। 12টা নীতিমালার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাটম ইকোনমি। দেখো গ্রিন কেমিস্ট্রির দুটো অপশন থাকতে পারে, তোমাকে দুটো পরীক্ষায় দুটো কোশ্চেন করতে পারে। একটা হচ্ছে নীতিমালা কত সালে প্রণয়ন করা হয়েছে, আর একটা হচ্ছে সূচনা কত সালে হয়েছে। সূচনা হয়েছে 1991 সালে, নীতিমালা প্রণয়ন করা হয়েছে 1998 সালে। তাহলে জিজ্ঞেস করছে সূচনা হয়েছে কখন? তাহলে সূচনা হয়েছে 1991 সালে। সূচনা হয়েছে কত সালে? 1991 সালে। আচ্ছা, সবুজ রসায়নে এই যে এটা তো অপশনটা প্রথমে ভুল কেন? কারণ দ্রাবক হিসেবে সবুজ দ্রাবক ব্যবহার করতে বলছে, CCl4 কে ব্যবহার করতে বলে নাই। তাহলে এখানে যে প্রথমে লিখছে তাহলে এটা ভুল। তাহলে এই দুইটা কারেক্ট হবে বাই ডিফল্ট, কারণ ডাবল ডাবল অপশন আছে। তাহলে আনসার হবে এখানে কত বলতো? 2 এবং 3 হবে। তাহলে আমার এখানে কষ্ট কম। ঠিক আছে, তারপর বলছে কি সবুজ রসায়নের অন্তর্ভুক্ত কোনটা? দেখো এখানে কোনটা তোমার কাছে একটু অদ্ভুত মনে হচ্ছে। দেখো অপশন নবায়নযোগ্য কাঁচামাল কম ব্যবহার করতে বলা হয়েছে, না এটা তো ভুল। আমাকে গ্রিন কেমিস্ট্রিতে নবায়নযোগ্য কাঁচামাল বেশি পরিমাণে ব্যবহার করতে বলা হয়েছে, এটা ভুল, এটা ভুল। এখানে লিখছে কম, বাট অ্যাকচুয়ালি বেশি পরিমাণ ব্যবহার করতে হবে। ডাবল ডাবল অপশন আছে, তাহলে আনসার হবে এখানে 1 এবং 3। আনসার হবে এখানে 1 এবং 3। আমাকে একটু করে বলো এতটুকু সবাই বুঝতে পারছো কিনা? তাহলে আমাদের মোটামুটি এই চ্যাপ্টারের প্রথম পার্টটুকু আমাদের শেষ। আমরা এখন আমাদের এই পার্ট এই চ্যাপ্টারের সেকেন্ড পার্টে ঢুকে যাব। আমাকে একটু করে জানাও সবগুলোকে আমরা সবাই বুঝতে পারছি? সবগুলোকে সব আমরা বুঝতে পারছি। এই চ্যাপ্টারের আমরা সেকেন্ড পার্ট এখন ঢুকে যাব। থ্যাংক ইউ। ভেরি গুড। চলো আমরা তাহলে চলো এখন এই চ্যাপ্টারের সেকেন্ড পার্টে ঢুকে যাবো, যেটার নাম হচ্ছে আমাদের বিক্রিয়ার গতিবেগ বা বিক্রিয়ার হার। তো এটা বোঝার জন্য আমাদের প্রথমে যে জিনিসটা একটু করে বুঝতে হবে। আচ্ছা একটা কাজ করি, এটা না, একটা সেকেন্ড। হ্যাঁ দেখো, যেটা বলতেছিলাম আমাদের প্রথমে যে জিনিসটা একটু করে বুঝতে হবে, যদিও তোমরা এটা পড়ছো, সেটা হলো আমাদের এখন প্রথমে একটু বুঝতে হবে আগে যে ঘনমাত্রা বা মোলার ঘনমাত্রা জিনিসটা কি। আমাদের একটু প্রথমে আগে জানতে হবে ঘনমাত্রা বা মোলার ঘনমাত্রা এই জিনিসটা কি। মোলার ঘনমাত্রা এই জিনিসটা কি? দেখো ঘনমাত্রা এটাকে আমরা কিভাবে প্রকাশ করি আগে সেটা দেখে আসো। ধরো আমি তোমাকে বললাম যে আমি একটা H2SO4 এর জলীয় দ্রবণ নিছি। আমি কি নিছি? একটা H2SO4 এর একটা জলীয় দ্রবণকে আমরা এখানে নিছি। নেওয়ার পর এখন আমি যদি জিজ্ঞেস করি যে H2SO4 এর মোলার ঘনমাত্রা কত? H2SO4 এর মোলার ঘনমাত্রা কত এটা জিজ্ঞেস করলাম। তো এটাকে প্রকাশ করে কিভাবে? যার তুমি মোলার ঘনমাত্রা বের করবা, যার তুমি মোলার ঘনমাত্রা বের করবা তাকে লিখবা। তুমি এখানে সালফিউরিক অ্যাসিডের মোলার ঘনমাত্রা বের করবা, সালফিউরিক অ্যাসিডকে লিখবা, পরে এখানে তুমি থার্ড ব্র্যাকেট দিয়ে দিবা, পরে কি দিয়ে দিবা? থার্ড ব্র্যাকেট দিয়ে দিবা। আর মোলার ঘনমাত্রাকে আমরা অনেক সময় বড় হাতের এস দিয়ে প্রকাশ করি। কি দিয়ে প্রকাশ করি? বড় হাতের এস দিয়ে প্রকাশ করি। আর এটার একক হয়ে থাকে, এটার একক হয়ে থাকে মোলার। মোলার ঘনমাত্রার একক কি হবে? মোলার। বা এটাকে আমরা বড় হাতের এম দিয়ে লিখি, বড় হাতের এম দিয়ে লিখে থাকি। আর এই এস এর ফর্মুলা হচ্ছে, এই এস এর ফর্মুলা হচ্ছে, এই এস এর ফর্মুলা হইল n ডিভাইডেড বাই ভি। এস এর ফর্মুলা কত? n ডিভাইডেড বাই ভি, যেখানে ভিটা লিটার এককে প্রকাশিত, ভি কোন এককে প্রকাশিত? লিটার এককে প্রকাশিত। এখানে n এর পরিচয়টা কি? n এর পরিচয় হচ্ছে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা। n এর পরিচয় হচ্ছে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা। n এর পরিচয় হচ্ছে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা। আর ভি এর পরিচয় হচ্ছে দ্রবণের আয়তন। এগুলো তোমাকে আমি সবগুলো কই শিখাইছি? পরিমাণগত রসায়নে শিখাইছি। দ্রবণের আয়তন, যেখানে এটা কোন একক হয়? লিটার এককে হয়। আর দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা, এটার একক কি হবে? মোল হবে। তাহলে এখানে উপরে হচ্ছে মোল, নিচে হচ্ছে লিটার। তাহলে এখান থেকে আমরা এস এর আরেকটা কি একক পাইতে পারি? মোল লিটার ইনভার্স 1। তাহলে এস এর আরেকটা একক আছে কি বলতো? মোল লিটার ইনভার্স 1। তাহলে এখান থেকে আমরা এটাও বলতে পারি যে আমাদের 1 মোলার এটা ইকুয়াল টু অ্যাকচুয়ালি 1 মোল লিটার ইনভার্স 1 হয়, বা এটাকে আমরা বড় হাতের 1 মোলার এটাও কিন্তু আমরা বলতে পারি, এটাও কিন্তু আমরা এখানে বলতে পারি। ঠিক আছে, তারপর
দেখো তো যেটা বলতেছিলাম, তো এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, তাহলে এখন সালফিউরিক অ্যাসিডের তাহলে মোলার ঘনমাত্রা কত হবে? তাহলে এখানে তুমি উপরে কি বসাবা? উপরে বসাবা তুমি এখানে হচ্ছে আমাদের, উপরে বসাবা তুমি এখানে আমাদের সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা ডিভাইডেড বাই সালফিউরিক অ্যাসিড যে সলিউশনে আছে তার আয়তন, বাট এটা বসবে লিটার এককে। তো এটাই হচ্ছে আমার কাছে এখানে মোলার ঘনমাত্রার কাহিনী। তো এটা কেন লাগবে এখানে? কারণ আমরা যখন এখানে বিক্রিয়ার গতিবেগ বা বিক্রিয়ার হার পড়ব, তখন জিনিসগুলোতে আমার একটু লাগবে। প্রথম কথা হচ্ছে ভাই, বিক্রিয়ার গতিবেগ বা হার বের করে আমার লাভ কি? একটা বিক্রিয়া কতটা ধীরে চলতেছে নাকি ফাস্ট চলতেছে, সেটা যে রাশি দ্বারা বোঝা যায় বা যে টার্ম দ্বারা আমরা বুঝতে পারি, তাকে আমরা বলি বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতিবেগ। তাহলে বিক্রিয়ার গতিবেগ জিনিসটা কি দেখো, কোন একটা বিক্রিয়া কতটা দ্রুত চলতেছে বা ধীরে চলতেছে সেটা বোঝা যায় বিক্রিয়ার হার থেকে, বিক্রিয়ার হার থেকে। তাহলে এটাকে আমরা বলি বিক্রিয়ার হারকে আমরা ইংলিশে বলি রেট অফ রিঅ্যাকশন। বিক্রিয়ার হারকে আমরা ইংলিশে কি বলে থাকি? রেট অফ রিঅ্যাকশন। রিঅ্যাকশনকে আমরা আরএক্সএন দিয়ে লিখবো, বারবার বলছি এখানে। তাহলে বিক্রিয়া হারকে আমরা কি বলে থাকি? বিক্রিয়া হারকে আমরা বলে থাকি রেট অফ রিঅ্যাকশন আমরা বলে থাকি। আচ্ছা, একটা বিক্রিয়াতে তুমি একটু জেনারেলি খেয়াল করো তো, একটা বিক্রিয়াতে কি হয় আমি তোমাকে একটু করে বুঝাই বলি আসো। একটা বিক্রিয়াতে আমরা প্রথমে যে কোনো বিক্রিয়াতে যদি চিন্তা করি, যে কোনো বিক্রিয়া যদি আমরা চিন্তা করি, আচ্ছা আমরা অলরেডি আরেকবার তোমাকে একটু মনে করাই দিই। আমাদের যে বিক্রিয়ক থাকে, আমাদের যে আমি তোমাকে একটু মনে করাই দিই আসো। আমাদের যে বিক্রিয়ক থাকে, বিক্রিয়ককে আমরা কি নামে ডাকছিলাম মনে আছে? বিক্রিয়ককে আমরা ডাকছিলাম রিঅ্যাক্ট্যান্ট। আর এটাকে আমরা সংক্ষেপে বড় হাতের আর দিয়ে প্রকাশ করতে পারি। আর আমাদের যে উৎপাদকে আমরা ডাকতাম প্রোডাক্ট। আর প্রোডাক্টকে আমরা সংক্ষেপে বড় হাতের পি দিয়ে প্রকাশ করতে পারি। তা একটা ধরো, সাধারণত কি হয় আমরা সবাই জানি, সাধারণত যে কোনো বিক্রিয়াতে কি হবে, যে কোনো রিঅ্যাকশনে কি হবে দেখো, যে কোনো রিঅ্যাকশনে তোমার কাছে এখানে একটা ধরো রিঅ্যাক্ট্যান্ট থাকবে, মানে বিক্রিয়ক থাকবে, তোমার কাছে এখানে একটা বিক্রিয়ক থাকবে, রিঅ্যাক্ট্যান্ট থাকবে। সেটা কই পরিণত হবে বলতো? সাধারণত একটা বিক্রিয়াতে কি হয়, রিঅ্যাক্ট্যান্ট থাকে বা বিক্রিয়ক থাকে, সেটা কই পরিণত হয়? সেটা পরিণত হয় উৎপাদে, বা এখানে পি তৈরি করে। আচ্ছা, ধরো আমি বললাম আমার কাছে টি ইকুয়াল টু টি1 সময় আছে, কত সময় আছে? টি1 সময় আছে। ধরো আমি বললাম টি1 সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হচ্ছে আর1। ভালো করে কথাটা শোনো, টি1 সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা কতটুকু? আর1। আর উৎপাদের ঘনমাত্রা হচ্ছে পি1। আমি একটু সময়কে অতিবাহিত হইতে দিলাম। ধরো এটা হচ্ছে আমার 5 সেকেন্ডে অবজার্ভ করছি এই ভ্যালুগুলা। ধরো এবার আমি 20 সেকেন্ডে অবজার্ভ করব, মানে টি ইকুয়াল টু টি2 সময়ে আমি এবার জিনিসগুলোকে অবজার্ভ করব। ধরো টি2 সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হয়ে গেল আর2, আর উৎপাদের ঘনমাত্রা হয়ে গেল ধরো পি2। তাহলে এগুলো কি পরিচয়? আমি বলি যে তুমি দেখতেছো টি1 সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হচ্ছে আর1 আর উৎপাদের ঘনমাত্রা হচ্ছে পি1। টি2 সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা ধরো আর2 আর ধরা যাক উৎপাদের ঘনমাত্রা হলো পি2। এবার আমি যদি তোমাদের জিজ্ঞেস করি এই আর1 এবং আর2-র মধ্যে কে বড় হবে বলতে পারবা? আর1 এবং আর2-র মধ্যে কে বড় হবে বলতে পারবা? আর1 এবং আর2-র মধ্যে কে বড় হবে বলতে পারবা? দেখি বলো তো আনসার কি হবে, বলো। আর1 এবং আর2-র মধ্যে কে বড় হবে বলো তো? তোমরা সবাই জানো একটা বিক্রিয়াতে কি হয়, একটা বিক্রিয়াতে বিক্রিয়ক হচ্ছে ছোট হয় বা বিক্রিয়ক হচ্ছে কমে যায়। কথাটা বুঝো, একটা বিক্রিয়াতে কি হয়, বিক্রিয়ক খরচ হয়, তাহলে বিক্রিয়কের পরিমাণটা কমতে থাকে আর উৎপাদের পরিমাণ বাড়তে থাকে। তাহলে যেহেতু বিক্রিয়কটা কমে যাচ্ছে, তাহলে আর1 এর ভ্যালু কিন্তু আর2 থেকে বড় হবে। যেহেতু বিক্রিয়কটা কমে যাচ্ছে, তাহলে এখানে কি হবে? তাহলে এখানে হবে আর1 এর ভ্যালুটা আর2 থেকে বড় হবে। অন্যদিকে আমি যদি তোমাদের জিজ্ঞেস করি এখানে, এই যে দেখতেছো তুমি পি1 আর পি2, এই দুইটার মধ্যে বলো তো কে বড় হবে? আমি যদি তোমাদের জিজ্ঞেস করি এই যে পি1 আর এখানে তুমি দেখতেছো পি2, এই দুইটার মধ্যে কে বড় হবে? তুমি তখন আমাকে বলবা যে ভাই আপনি একটু আগে বললেন যে উৎপাদের ঘনমাত্রা সময়ের সাথে সাথে বাড়ে, তাহলে এই দুটার মধ্যে পি2-র ভ্যালুটা বড় হবে। আশা করি তুমি বুঝতে পারছো। এইবার আমি এখানে দেখো এবার দুইটা স্টেটমেন্ট লিখবো। সেটা কি স্টেটমেন্ট লিখবো দেখো, আমি তাহলে স্টেটমেন্ট বলতে পারি এখানে আমি বলতে পারি, আর একটা জিনিস দেখো, বিক্রিয়ক হচ্ছে বিয়োজিত হয়। কথাটা ভালো করে শুনো, বিক্রিয়ক হচ্ছে বিয়োজিত হয় অথবা খরচ হয়, আর উৎপাদ হচ্ছে উৎপাদিত হয়। তাহলে বিক্রিয়ক কি হয়? বিক্রিয়ক হচ্ছে বিয়োজন হয় বিক্রিয়কের। তাহলে বিক্রিয়কের কি হয়? বিক্রিয়কের বিয়োজন হয়। কথাটা শুনো, ভালো করে শুনো, বিক্রিয়কের কি হয়? বিক্রিয়কের বিয়োজন হয়। খুব মনোযোগ দিয়ে শোনো, বিক্রিয়কের কি হয়? বিক্রিয়কের
বিয়োজন হয়, বিয়োজন, আর মানে ডিসোসিয়েশন হয়, আর উৎপাদের ফরমেশন হয় বা উৎপাদন হয়। উৎপাদক কি হয়? উৎপাদক উৎপাদন হয়। তাহলে আমি যদি তোমার জিজ্ঞেস করি যে আর এর বিয়োজন হার কত, আর এর বিয়োজন হার কত, মানে আর কোন রেটে বা কোন হারে বিয়োজিত হচ্ছে, আমি তোমার জিজ্ঞেস করলাম আর মানে কি? বিক্রিয়ক কোন রেটে বা কোন হারে বিয়োজিত হচ্ছে। দেখো একটা জিনিস তুমি মনে রাখবা, তুমি যখনই মনে দেখবা হার কথাটা আছে নিচে সবসময় সময় হবে, এটা মাথায় সেট করবা। হার কথাটা থাকলে হার এই ওয়ার্ডটা থাকলে হার নিচে সবসময় সময় বসাবা, নিচে সবসময় কি বসাবা? সময় বসাবা। যেমন তুমি দেখছিলে না যে ক্ষমতা হলো কাজের হার বা শক্তির হার বা শক্তি পরিবর্তনের হার, এভাবে লিখছিলে তোমরা ফিজিক্সে। তো এখানে সেম ভাবে যখন তুমি এখানে কি লিখবা, যখন তুমি এখানে লিখবা আর এর বিয়োজন হার, নিচে তো তুমি এখানে সময় বসাবা। তাহলে সময়ের পার্থক্য কত? সময়ের পার্থক্য হচ্ছে T2 মাইনাস T1। সময়ের পার্থক্য কত? T2 মাইনাস T1। যে কোনো দেখো আর এর বিয়োজন হার মানে কি? মানে আর কি রেটে বিয়োজিত হচ্ছে বা কি স্পিডে বিয়োজিত হচ্ছে, এটাকে আমরা কিভাবে বের করতে পারি? উপরে বসাবো হচ্ছে তোমার তোমার ঘনমাত্রার পরিবর্তন, নিচে বসাবো তোমার হচ্ছে টাইমের পরিবর্তন। এভাবেই তো আমরা কি বের করে ফেলতে পারি? বিয়োজন হার বার কি রেটে চেঞ্জ হচ্ছে। কি চেঞ্জ হচ্ছে? ঘনমাত্রা পরিবর্তন হচ্ছে। তাহলে বিয়োজন হওয়ার ফলে কি চেঞ্জ হচ্ছে? ঘনমাত্রা পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা বের করবো উপরে বসাবো ঘনমাত্রা পরিবর্তন, নিচে বসাবো সময়ের পরিবর্তন, তাহলে এটাই হচ্ছে আমার হার হবে। তাহলে যে কোনো পরিবর্তনকে তুমি কিভাবে বের করো? ধরো তুমি 1 থেকে 2 এ গেছো, তাহলে যে কোনো পরিবর্তনকে হিসাব করা হয় 2 মাইনাস 1 করে, মানে পরবর্তী অবস্থা মানে আদি অবস্থা। তাহলে এখানে কি আসবে? কি বসাবো এখানে? এখানে বসাবো R2 এর ঘনমাত্রার পরিবর্তন, ঘনমাত্রা মাইনাস R1, এটা লিখবে এখানে। ঠিক আছে, এটা লিখবে এখানে। আচ্ছা, এইবার একটা জিনিস তুমি আমাকে বলো, বিয়োজন হার এই ভ্যালুটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? বিয়োজন হার যে কোনো রেটকে আমরা সাধারণত পজিটিভ বলতে চাই। তো এটাকে একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, তুমি অলরেডি বলছো তুমি যে ভাই R2 মানটা ছোট হবে, তুমি অলরেডি বলছো R2 মান ছোট হবে। তাহলে একটা ছোট ভ্যালু থেকে তুমি যদি বড় ভ্যালু বাদ দাও, তাহলে কি হবে? এখানে এই ভ্যালুটা নেগেটিভ চলে আসবে। বাট রেটকে তো আমাদের পজিটিভ বানাইতে হবে। তো রেটকে পজিটিভ বানানোর জন্য আমরা কি করি? এখানে তখন একটা এক্সট্রা করে এখানে একটা মাইনাস দিব। তো এটাও একটা ট্রিক্স আকারে মনে রাখতে পারো, বিক্রিয়কের ক্ষেত্রে, বিক্রিয়কগুলোর ক্ষেত্রে আগে কি বসে? আগে এখানে মাইনাস বসে। কারণ কি? কারণ হচ্ছে যে এই ভ্যালুটা দেখো, এই ভ্যালুটা তোমার এখানে দেখো, ভালো করে বুঝো, এই ভ্যালুটা ছোট, এই ভ্যালুটা বড়। তাহলে এটা ছোট হওয়ার কারণে আলটিমেটলি এটা রেজাল্ট আসবে নেগেটিভ। তো এটাকে পজিটিভ বানানোর জন্য এখানেটা আগে থেকে নেগেটিভ বসাইতে হবে। তাহলে যখন তুমি বিয়োজন বের করবা তখন এখানে নেগেটিভ বসাইতে হবে, মানে বিক্রিয়কের জিনিসপত্র লেখার সময় নেগেটিভ বসাইতে হয়। আচ্ছা, এবার যদি তুমি লিখো এখানে, এবার যদি তুমি এটাকে এভাবে লিখতে পারো, এটাকে এভাবে লিখতে পারো, নিচে লিখতে পারো, এখানে মাইনাস দিলা, নিচেরটাকে লিখতে পারো তুমি, নিচেরটাকে লিখতে পারো সময়ের পরিবর্তন। যে কোনো পরিবর্তনকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি, যে কোনো পরিবর্তনকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি, হচ্ছে ডেল্টা দিয়ে অথবা ডি দিয়ে। ডি দিয়ে আমরা প্রকাশ করি কখন? এই যে ডিএক্স ডিওয়াই, যখন পরিবর্তনটা ক্ষুদ্র হয়। অথবা আমরা চাইলে এখানে এভাবে লিখতে পারি যে ডেল্টা টি, ডেল্টা টি এভাবেও লিখতে পারি। আর এটাকে লিখতে পারি ডেল্টা আর এর ঘনমাত্রার পরিবর্তন, এভাবেও লিখতে পারি ডেল্টা বা বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন। আশা করি সবাই জিনিসটা এখানে বুঝতে পারছি। সেম ভাবে আমি যদি এখন জিজ্ঞেস করি তোমাকে পি এর উৎপাদনের হার, আমি তোমাকে জিজ্ঞেস করলাম পি এর উৎপাদনের হার, এটা কত হবে? তো তুমি বলবা যে ভাই পি এর উৎপাদনের হার, তাহলে হার যেহেতু আপনি বলছেন, তাহলে নিচে এখানে সময়ের পার্থক্য বসাবো। তাহলে এখানে সময়ের পার্থক্য হচ্ছে T2 মাইনাস T1, আর শেষে ঘনমাত্রা হয়েছে P2, আর আগে ঘনমাত্রা ছিল P1। আর এটা তো এটা এই ভ্যালুটা বড়, এটা ছোট, তাহলে এটা এমনি পজিটিভ আসবে। তাহলে আর এখানে নেগেটিভ পজিটিভ কিছু বসানোর দরকার নেই। তাহলে ইকুয়াল টু কত আসবে? এখানে ইকুয়াল টু পাবো, এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি, নিচে লিখবো আমরা সময়ের পরিবর্তন, নিচে লিখবো আমরা সময়ের পরিবর্তন, উপরে লিখবো হচ্ছে আমরা এই যে উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন, উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন। এই জিনিসটা বুঝতে পারছো কিনা দেখো। তাহলে এগুলো হচ্ছে আমরা ইন্ডিভিজুয়াল হার বের করলাম, যে আর এর বিয়োজন হার কত বা পি এর উৎপাদন হার কত, এগুলো হচ্ছে আমরা ইন্ডিভিজুয়াল হার বের করলাম। আর আরেকটা জিনিস আমরা বলতে পারি এখানে তাহলে বিক্রিয়ার হার কত? বিক্রিয়ার অ্যাকচুয়ালি কি হচ্ছে? এখানে আর বিয়োজিত হচ্ছে আর পি উৎপাদিত হচ্ছে। তাহলে বিক্রিয়ার হার ইকুয়াল টু হবে কত জানো? আমি যদি বলি বিক্রিয়ার হার কত, মানে রেট অফ রিঅ্যাকশন, বিক্রিয়ার হার এটা কত, এটাকে আমি তাহলে বলতে পারি যে এটা ইকুয়াল টু হবে আর এর বিয়োজন হার, অথবা তুমি বিক্রিয়ার হারটাকে এটাও বলতে পারো এই যে পি এর উৎপাদনের হার। যে কোনো একটা সাপেক্ষে বের করলে হয়, যে কোনো একটা সাপেক্ষে বের করলে হয়। মানে আমরা যখন এখানে লিখবো যে বিক্রিয়ার হার কত, তো বিক্রিয়ার হারে বিক্রিয়াতে অ্যাকচুয়ালি কি হচ্ছে?
বিক্রিয়কটা বিয়োজিত হচ্ছে, তো বিক্রিয়কের রেসপেক্টও প্রকাশ করতে পারো, আবার উৎপাদের রেসপেক্টও প্রকাশ করতে পারো। এভাবে তুমি বিক্রিয়ার হারটাকে প্রকাশ করতে পারো। আমাকে একটু করে জানাও এতটুকু সবার এখানে বুঝতে পারছো কিনা, সবাই এগুলো আনসার করতে পারবা কিনা। পারা যাবে? ওকে, ভেরি গুড। তাহলে যদি পারো তাহলে চলো আমরা একটু ফার্দার আগে আসো। ফার্দার আমরা কি আগাবো? ফার্দার এখানে একটা জিনিস তোমাকে বের করতে একটু মনে রাখতে হবে, এমসিকিউতে আসে, সেটা হইলো বিক্রিয়ার হারের একক। একটু করে এটা মনে রাখবা যে বিক্রিয়ার হারের একক কি হয়। একক, এটার একক হয়ে থাকে, বিক্রিয়ার হারের একক হয়ে থাকে, দেখো কি হবে একক। দেখো ফার্স্ট অফ অল তাহলে বিক্রিয়ার হার যেটা মানে রেট, যেটা রেট, তাহলে রেট ইকুয়াল তুমি কি বললে একটু আগে, যে উপরে উপরে কি বসাইছো, উপরে কি বসাইছো, উপরে বসাইছো তুমি ঘনমাত্রার পরিবর্তন, উপরে বসাইছো তুমি এখানে ঘনমাত্রার পরিবর্তন, আর নিচে বসাইছো তুমি এখানে সময়ের পরিবর্তন, নিচে বসাইছো তুমি এখানে সময়ের পরিবর্তন। আচ্ছা, তাহলে ভাই ধরেন R1 এর একক ছিল মোল লিটার ইনভার্স 1, আবার R2 এর একক ছিল মোল লিটার ইনভার্স 1, মানে ঘনমাত্রার একক আর কি। হ্যাঁ, তাহলে দুইটা থেকে বাদ গেলে তো 0 থাকে একক না। ধরো তোমার কাছে 10 টাকা আছে, তোমার থেকে কেউ 3 টাকা নিয়ে ফেলছে, তোমার কাছে এখন কিন্তু 60 টাকা থাকবে। অর্থাৎ পার্থক্যের বেলায় যে দুটাকে পার্থক্য করা হবে, রেজাল্ট যেটা পাওয়া যাবে, রেজাল্টের এককও ওই উপাদানগুলোর এককের সমান হবে। তুমি যদি $10 থেকে $3 বাদ দাও, তাহলে তোমার কাছে $60 থাকবে। তার মানে একক কিন্তু সেম হচ্ছে। তার মানে ঘনমাত্রার পরিবর্তন, এটার একক কত হবে? ঘনমাত্রার এককের সমান হবে। ঘনমাত্রার একক কি হয়? মোল লিটার ইনভার্স 1, আর সময়ের একক হয় সেকেন্ড। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি আমার যে রেট আছে, রেট বা বিক্রিয়ার হার, বিক্রিয়ার হারের একক হবে মোল লিটার ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 1। খুব গুরুত্বপূর্ণ, বিক্রিয়ার হারের একক কি হয়? বিক্রিয়ার হারের একক হয়ে থাকে মোল লিটার ইনভার্স 1 বা সেকেন্ড ইনভার্স 1 বা সেকেন্ড ইনভার্স 1। এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি, বিক্রিয়ার হারের এককটাকে আমরা অন্যভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি? দেখো মোল লিটার ইনভার্স 1 কে কিন্তু মোলার বলা যায়, মোলার। তাহলে মোলার সেকেন্ড ইনভার্স 1 এভাবেও লেখা যায়, মোলার সেকেন্ড ইনভার্স 1 এভাবে করে লেখা যায়। আচ্ছা, এটাকে আমরা আরেকভাবেও লিখতে পারি। কিভাবে লিখতে পারি দেখো তো। দেখো আমরা সবাই জানি 1 লিটার এটা ইকুয়াল টু হয়ে থাকে 1 ডেসিমিটার কিউব। 1 লিটার ইকুয়াল টু কি হয়? 1 ডেসিমিটার কিউব। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে মোল ডিএম ইনভার্স 3 আর সেকেন্ড ইনভার্স 1, ডিএম ইনভার্স 3 আর সেকেন্ড ইনভার্স 1। তাহলে এগুলো সবগুলাই কিন্তু কিসের একক বলতো? রেটের একক হয়ে থাকে। আশা করি সবাই জিনিসটা এখানে আমরা বুঝতে পারছি। আচ্ছা, এইবার আমি চলো তোমাকে একটা বিক্রিয়া দিয়ে তোমার আইডিয়া আরো ক্লিয়ার করার চেষ্টা করি। আসো, একটা বিক্রিয়া দিয়ে তোমার আইডিয়া আরো ক্লিয়ার করার চেষ্টা করি, তারপর আমরা ম্যাথে চলে যাব। দেখো ধরো একটা বিক্রিয়া আমাকে দেওয়া আছে, বিক্রিয়াটা হচ্ছে H2 সাথে এখানে I2 বিক্রিয়া করছে, I2 বিক্রিয়া করছে, আর এরা বিক্রিয়া করে ধরা যাক এখানে 2HI তৈরি করতেছে। কি তৈরি করতেছে? এখানে 2HI এখানে তৈরি করতেছে। আচ্ছা, এবার আমি যদি তোমাদের জিজ্ঞেস করি, সেটা হলো H2 বলো তো এখানে কে কে বিয়োজিত হবে? এইটা আর এটা হচ্ছে বিয়োজিত হবে, যেহেতু এরা বিক্রিয়ক আছে। আমি জিজ্ঞেস করলাম H2 বিয়োজনের হার কত? আমি তোমাকে জিজ্ঞেস করলাম H2 বিয়োজনের হার কত হবে? অথবা তোমাকে জিজ্ঞেস করতে পারি আমি I2 বিয়োজনের হার কত হবে, এটাও জিজ্ঞেস করতে পারি। অথবা তোমাকে আমি আরেকটা জিনিস জিজ্ঞেস করতে পারি, HI উৎপাদনের হার কত হবে? HI উৎপাদনের হার কত হবে? এই তিনটা কোশ্চেন তোমাকে এখানে জিজ্ঞেস করতে পারে। দেখো এই তিনটা কোশ্চেন তোমাকে এখানে জিজ্ঞেস করতে পারে। দেখো এই জিনিসগুলো এখানে বোঝা গেছে কিনা। এই তিনটা কোশ্চেন তোমাকে এখানে জিজ্ঞেস করতে পারে। ধরো একটা বিক্রিয়া তোমাকে দেওয়া আছে, বললো H2 বিয়োজনের হার কত, I2 বিয়োজনের হার কত, অথবা HI উৎপাদনের হার কত। দেখো আনসারটা খুব সোজা, আনসারগুলো খুবই সোজা। আমি তোমার দেখাই, আনসারগুলো দেখাই দিই, তাহলে তুমি বুঝবা জিনিসগুলো। আনসারগুলো খুবই সোজা, আনসারগুলো খুবই সোজা। দেখো কিভাবে বের করবা। দেখো ফার্স্টে আমি যদি বলি H2 বিয়োজনের হার কত, তাহলে উপরে সব হার মানে দেখো হার এই কথাটা মানে আছে সবসময় নিচে তুমি ডেল্টা টি বসাবা, নিচে তুমি ডেল্টা টি বসাবা, এটাতে কোনো সন্দেহ নেই। আর বিক্রিয়কগুলোর ক্ষেত্রে এখানে মাইনাস বসাইতে হয়, উৎপাদের ক্ষেত্রে এখানে প্লাস বসাইতে হয়। H2 বিয়োজনের হার, তাহলে এটা ইকুয়াল টু হবে ডেল্টা অফ H2 এর ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই ডেল্টা টি। আবার I2 বিয়োজনের হার, এটা কত হবে বলতো? ডেল্টা অফ I2 ডিভাইডেড বাই ডেল্টা টি, মানে I2 এর ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই ডেল্টা টি। আচ্ছা, HI উৎপাদনের হার, এটা কত হবে? এটা হবে ডেল্টা অফ HI তৈরি করার মানে ঘনমাত্রার হার ডিভাইডেড বাই ডেল্টা টি। বলতো এটা কি ঠিক লিখছি না ভুল লিখছি?
বলো তো এই জিনিসটা কি ঠিক লিখলাম না ভুল লিখলাম? মানে এইটাই উৎপাদনের হার, এটা কি ঠিক লিখলাম না ভুল লিখলাম? বলো বলো বলো, এইটাই উৎপাদনের হার, এটা কি ঠিক লিখলাম না ভুল লিখলাম? বলো তো, এটা কি ঠিক লিখছি না ভুল লিখছি? এইটাই উৎপাদনের হারটা কি মনে হয়? প্রবাল, আহমেদ, আর কে কে আছো? সবাই না বলতেছো, সবাই বলতেছো ভুল, বাট অ্যাকচুয়ালি কারেক্ট লিখছি, অ্যাকচুয়ালি এটা ঠিক লিখছি। কি লিখছি বলো তো? এটা ঠিক লিখছি। এই যে তোমাদের এইটা নিয়ে একটা মিসকনসেপশন আছে সবার, অনেকের একটা মিসকনসেপশন, সবার না অনেকের একটা মিসকনসেপশন থাকে। চলো জিনিসটা আমি তোমাকে ক্লিয়ার করে দিই। আমি এটা ঠিকই লিখছি, এটা ভুল লিখি নাই, আমি এখানে ভুল লিখি নাই। এখানে কি আছে বলতো? এটা ঠিকই আছে। এইচআই উৎপাদনের হার এটা এটাই হবে, এইচআই উৎপাদনের হার এটাই হবে, এখানে কোনো ভুল আসলে নাই। চলো এই জিনিসটা আমি তোমাকে ক্লিয়ার করে দিই, চলো এই জিনিসটা আমি তোমাকে ক্লিয়ার করে দিই। এটা ঠিকই আছে, ঠিক আছে, ভুল না, এটা ঠিকই আছে। আমি চলো তোমাকে ঠিক করে দিয়ে আসো। দেখো এই জিনিসটা নিয়ে তোমাদের অনেকেরই কনফিউশন থাকে। আমি এখন আজকের পর দেখবা আর কোনো কনফিউশন হবে না, জীবনেও কনফিউশন হবে না। আজকের পর দেখবা জীবনেও আর কনফিউশন হবে না। দেখো তোমাকে যদি আমি বলি বিক্রিয়ার হার কত হবে, তোমাকে যদি আমি বলি বিক্রিয়ার হার এটা ইকুয়াল টু কত হবে, তাহলে তুমি তখন বলবা যে ভাই এটা ইকুয়াল টু হবে এত, এটা এটাও লিখতে পারেন, অথবা আপনি চাইলে বিক্রিয়া হারকে এটাও লিখতে পারেন, আপনি চাইলে বিক্রিয়া হারকে এটাও লিখতে পারেন, অথবা আপনি চাইলে বিক্রিয়া হারকে এটাও লিখতে পারেন, বিক্রিয়া হারকে চাইলে এটাও লিখতে পারেন। কিন্তু কাহিনী হচ্ছে এইটা আমি ভুল লিখছি। যখন তুমি বিক্রিয়ার হার লিখবা, যখন তুমি কি করবা বিক্রিয়ার হার লিখবা, তখন তোমাকে এখানে এই যে সহগটা দেখতেছো, এই যে সহগ দেখতেছো বিক্রিয়ার হার লেখার সময় এই সহগ দিয়ে এখানে ভাগ করতে হবে। বিক্রিয়ার হার লেখার সময় এই সহগ দিয়ে এখানে ভাগ করতে হবে। বাট যখন তুমি ইন্ডিভিজুয়াল হার বের করবা, যখন তুমি ইন্ডিভিজুয়াল হার বের করবা, ইন্ডিভিজুয়াল হার, ইন্ডিভিজুয়াল হার যখন বের করবা, তখন তোমাকে জিনিসটা দিয়ে ভাগ করতে হবে না। ইন্ডিভিজুয়াল হার বের করার সময়, আচ্ছা এগুলাকে যেমন এখানে, এখানে সহগ কত, এখানে সহগ হচ্ছে 1, এখানে সহগ কত, এখানে সহগ হচ্ছে 1, এখানে সহগ কত, এখানে সহগ হচ্ছে 1, এখানে সহগ কত, এখানে সহগ হচ্ছে 2, এগুলাকে বলে স্টোইকিওমেট্রি সহগ। এই যে 1, এই 1, এই 2, এগুলাকে কি বলে? এগুলাকে বলে স্টোইকিওমেট্রি সহগ, এগুলাকে বলে স্টোইকিওমেট্রি সহগ বলে। তাহলে যখন তুমি ইন্ডিভিজুয়াল হার বের করবা, যখন তুমি ইন্ডিভিজুয়াল হার বের করবা, তখন কি করার দরকার নাই? সহগ দিয়ে ভাগ করার দরকার নাই। বাট যখন তুমি বিক্রিয়ার হার বের করবা, বিক্রিয়ার হার বের করার সময় সহগ দিয়ে ভাগ করতে হয়। আনসার হচ্ছে কেন? তো এটাই তোমাকে এক্সপ্লেন করে আসো। আচ্ছা একটা জিনিস দেখো তো, তুমি একটু করে বিক্রিয়াটার দিকে মনোযোগ দাও, এই বিক্রিয়াটার দিকে মনোযোগ দাও। দেখো এখানে যদি তোমার 1 মোল H2 বিয়োজিত হয়, 1 মোল H2 বিয়োজিত হইলে 2 মোল HI তৈরি হয়, 1 মোল H2 বিয়োজিত হইলে 2 মোল HI তৈরি হয়। তাহলে কি আমি বলতে পারি এটা যে যখন 1 মোল H2 বিয়োজিত হচ্ছে, HI উৎপাদিত হচ্ছে 2 গুণ বা ডাবল? তাহলে আমি এটা বলতে পারি না H2 বিয়োজনের যে হারটা এটা ইকুয়াল টু হবে HI উৎপাদনের হারের দ্বিগুণ? দেখো আমি একটা লাইন লিখলাম এখানে, দেখো আমি কি বললাম যে HI উৎপাদনের হার, HI উৎপাদনের হার H2 বিয়োজনের হারের দ্বিগুণ, H2 বিয়োজনের হারের দ্বিগুণ হবে। বলতো এই লাইনটা কারো বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? একটু করে আমাকে জানাও, এই লাইনটা কারো বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? এই লাইনটা যেটা লিখলাম, এই লাইনটা সবাই বুঝতে পারছো কিনা? H2 HI উৎপাদনের হার H2 বিয়োজনের হারের দ্বিগুণ। দেখো এই লাইনটা বুঝতে কারো অসুবিধা আছে কিনা? HI উৎপাদনের হার, দেখো 1 মোল H2 বিয়োজিত হইলে 2 মোল HI তৈরি হয়, তাহলে যতটুকু H2 বিয়োজিত হয় তার ডাবল পরিমাণ HI তৈরি হয়। তাহলে আমরা বলতে পারি HI উৎপাদনের হার, মানে HI ডাবল তৈরি হচ্ছে, HI উৎপাদনের হার, HI তাহলে উৎপাদনের হারটা এটার তুলনায় দ্বিগুণ হবে। এটার তুলনায় কি হবে? দ্বিগুণ হবে। সবাই কি বুঝতে পারছে লাইনটা? সবাই কি বুঝতে পারছে লাইনটা? বলো তো এই লাইনটা যদি কে 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 বুঝো নাই, এই লাইনটা কে কে বুঝো নাই? ক্লিয়ার? দেখো তাহলে এখন এই লাইনটাকে যদি আমি একটু করে ফর্মুলা আকারে লিখি তাহলে কি আসবে? দেখো তো ফর্মুলা আকারে লিখলে, ফর্মুলা আকারে লিখলে এখন আসবে এখানে HI উৎপাদনের হারটা কত? HI উৎপাদনের হারকে তুমি এভাবে লিখছো, HI উৎপাদনের হারকে তুমি এভাবে লিখছো,
HI উৎপাদনের হারকে তুমি লিখছো এইভাবে, তাহলে এটা ইকুয়াল টু কত হবে? এটা ইকুয়াল টু হবে 2 গুণ হবে কার তুলনায়? H2 বিয়োজনের হারের তুলনায়। H2 বিয়োজনের হারকে তুমি কিভাবে লেখো? মাইনাস, তারপর লেখো তুমি এখানে ডেল্টা অফ H2 বিয়োজনের হার ডিভাইডেড বাই এখানে তুমি লেখো ডেল্টা টি। পরে আমরা কি করতে পারি? পরে আমরা এই জিনিসটা ইকুয়াল টু কি লিখতে পারি দেখো তো? আমরা এই জিনিসটা ইকুয়াল টু কি লিখতে পারি? এই জিনিসটা ইকুয়াল টু লিখতে পারি আমরা এখানে ওই দুইটাকে তুমি এই ইকুয়াল টু তুমি লিখতে পারো কি দেখো? ইকুয়াল টু লিখতে পারো এই যে এই জিনিসটা তুমি লিখবা এখানে, কিন্তু এই যে দুইটা যেটা এখানে যেটা গুণফল আকারে ছিল, এই দুইটা তাহলে এখানে ডিভাইড হয়ে যাবে। বলো সবার এটা আইডিয়াটা ক্লিয়ার হয়েছে কিনা? তার মানে এই যে গুণফল ভাগফল করি, এই গুণফল ভাগফলটা শুধুমাত্র বিক্রিয়ার হারের জন্য প্রযোজ্য। যখন তোমাকে ইন্ডিভিজুয়াল হার বের করতে বলবে, তখন তোমরা কিন্তু স্টোইকিওমেট্রি সহগ দিয়ে ভাগ করবা না। বুঝতে পারছো সবাই? যখন তোমাকে ইন্ডিভিজুয়াল হার বের করতে বলবে, তখন তুমি স্টোইকিওমেট্রি সহগ দিয়ে ভাগ করবা না। চলো তোমাকে আমি আরেকটা দেখাই দিই। তারপর আমি এখানে নোট ডাউন করে দিচ্ছি। জিনিসটা। চলো ধরো আরেকটা বিক্রিয়া আমরা দেখে আসো। ধরো আমাকে একটা রিয়াকশন দেওয়া আছে, হ্যাঁ একটা ধরো রিয়াকশন দেওয়া আছে আমাকে। সেই রিয়াকশনটা হচ্ছে আমার এরকম, যে আমাকে বলছে আমার কাছে রিয়াকশনটা হচ্ছে N2 প্লাস 3H2, আর ধরো এখান থেকে আমার তৈরি হয়েছে 2NH3 তৈরি হয়েছে। আমাকে বলছে এখানে N2 বিয়োজনের হার কত? N2 বিয়োজনের হার কত জিজ্ঞেস করা হয়েছে। তারপর আমাকে ধরো জিজ্ঞেস করছে H2 বিয়োজনের হার কত? H2 বিয়োজনের হার কত? আমাকে যদি জিজ্ঞেস করে অ্যামোনিয়া উৎপাদনের হার কত? অ্যামোনিয়া, এটা তোমার এডমিশনও কিন্তু তোমাকে অনেক হেল্প করবে। এইচএসসি তে হেল্প করবে, এডমিশনও তোমাকে এই জিনিসটা, এই কনসেপ্টটা অনেকে ক্লিয়ার থাকে না। দেখো যখন তুমি এখানে এই যে ইন্ডিভিজুয়াল হার বের করবা, তখন সহগ নিয়ে চিন্তা করার দরকারই নেই। দেখো বিয়োজন মানে এখানে মাইনাস হবে, আর উৎপাদন মানে এখানে প্লাস হবে। আর তোমার শিখাইছি হার এই কথাটার মানে কি? হার এই কথাটার মানে হচ্ছে নিচে থাকবে ডেল্টা টি। হার এই কথাটার মানে হচ্ছে যে কোনো হারেই নিচে থাকবে কি বলতো? যে কোনো হারেই নিচে থাকবে ডেল্টা টি। ওকে, বুঝলাম। এবার দেখো N2 বিয়োজনের হার, তাহলে এখানে কি লিখবা? চেঞ্জ অফ N2 ঘনমাত্রার পরিবর্তন। H2 বিয়োজনের হার, তাহলে ঘনমাত্রার পরিবর্তন অফ কার? H2। তারপর দেখো অ্যামোনিয়া উৎপাদনের হার, তাহলে ঘনমাত্রার পরিবর্তন অফ কার বলতো? অ্যামোনিয়া। এটা হচ্ছে এরকম। বাট যেই মুহূর্তে তুমি এখানে কি করবা? বিক্রিয়ার হারকে লিখবা। ধরো এখানে তুমি যদি কি লিখো? বিক্রিয়ার হার লিখো। তোমাকে যদি পুরা বিক্রিয়ার হার বের করতে বলে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার শুধুমাত্র এতটুকু লিখাই এনাফ না। ধরো এটাকে লিখলা তুমি, বিক্রিয়ার হারকে তুমি এটাও লিখতে পারো, ঠিক আছে? আমি একটা কাজ করি, একটু ছোট করে দিই, কেমন? একটু ছোট করে আনি। ওকে, অথবা চাইলে আমি এটাকে চাইলে এই পাশে নিয়ে আসি, একটু ছোট করে দিই, ঠিক আছে? একটু ছোট করে দিলাম, হ্যাঁ। বাট এতটুকু লিখলে এনাফ না। কি করতে হবে? এখানে সব 3 আছে না, তাহলে এখানে 3 দিয়ে ডিভাইড করতে হবে, বুঝছো? আর তুমি চাইলে এটাকে লিখতে পারো। বাট কাহিনী হচ্ছে এটা যেটা পাইছো তুমি, এতটুকু লিখলে এনাফ না। তোমার এখানে কি করতে হবে বলো তো? এখানে দেখো সহগ আছে 2, তাহলে এখানে 2 দিয়ে ডিভাইড করতে হবে। বলো বুঝতে পারছো কিনা? আশা করি বুঝতে পারছো। তাহলে হ্যাঁ, সব টপিক কভার হবে, ফুল সিলেবাস কভার করে দিব। বললাম তো ফুল সিলেবাস কভার করে দিব, তবে এডমিশন কভার হবে না। বারবার বলে দিচ্ছি এডমিশন কভার হবে না, কারণ এডমিশন এই অল্প ক্লাসে কভার করা যায় না। এডমিশন কভার করার জন্য বা সকল ধরনের জিনিসপত্র পড়ার জন্য তোমার হচ্ছে সাইকেল। বাট এগুলো হচ্ছে যে তোমাদের শেষ মুহূর্তে যাদের চ্যাপ্টারটা পড়া নাই। দেখো ওয়ান শট ক্লাস করে ক্লাসের একটা প্রবলেম আছে। ওয়ান শট ক্লাসের প্রবলেম হচ্ছে, ওয়ান শট ক্লাস কাদের জন্য? ধরো তুমি জীবনের রাসায়নিক পরিবর্তন পড়ো নাই, তোমার আমি যতই বলি এক ক্লাসে বেসিক, সিকিউ, এমসিকিউ, সমুক যত কিছু আছে সব কভার হয়ে যাবে। আমি তোমার একটা ভুয়া কথা বললাম, তুমি মিলাই নিও কথাটা। আমি যদি তোমার বলি একটা ক্লাসে, হ্যাঁ একটা ক্লাস যদি আমি 12-15 ঘন্টা দিই, তাহলে সেটা ভিন্ন কথা। কিন্তু একটা ক্লাস আমি তোমার দিব 4-4.5 ঘন্টা। একটা চ্যাপ্টারের উপর আমি তোমার বললাম যে কেমিক্যাল চেঞ্জ, আমি তোমাকে একটা 4 ঘন্টার ওয়ান শট দিলাম, বা রাসায়নিক পরিবর্তনের উপর 4.5 ঘন্টা ওয়ান শট দিলাম। তো ওই ওয়ান শটে কি তোমার ফুল সব কভার হবে কিনা? এ টু জেড আনসার হচ্ছে হবে,
যদি তোমার চ্যাপ্টারটা আগে থেকে একবার পড়া থাকে, তাহলে তুমি একবার ওইটা দেখলে মোটামুটি ধরো ভালো করে আগে থেকে একবার পড়া আছে, তুমি একটা বার দেখছো, সব থিওরি তোমার একবার রিভিউ হয়ে গেছে, তুমি যেটাকে ভালোভাবে কাজে লাগাতে পারবা। বাট একটা স্টুডেন্ট ধরো জীবনে সে রাসায়নিক পরিবর্তন খুলে নেই, ভয় হোক যে কোনো কারণে হোক, সে যদি ওয়ান শট ক্লাসটা দেখে সে আগে যা পড়ছে সবই বলে যাবে। হ্যাঁ, সে মুখস্থ করবে, মুখস্থ করে হয়তো পারবে, বাট নর্মালি সেভাবে পারবে না। এই জন্য তোমাদের কাছে আমি দুটো অপশন দিচ্ছি। একটা হচ্ছে প্রতিদিন আমি ক্র্যাশ কোর্সে ক্লাস দিচ্ছি সকাল 7:30টায়। এটা কাদের জন্য? ধরো রাসায়নিক পরিবর্তন তোমার আগে একদমই পড়া নাই, তুমি এটা করো তাহলে। আর তোমার যদি রাসায়নিক পরিবর্তন আগে থেকে ভালো করে করা থাকা লাগে, যে কোনো জায়গা থেকে তুমি ধরো ভালো থেকে করে রাখছো, তাহলে ওয়ান শট ক্লাস দেখে তুমি একবার রিভিশন করে ফেলো, তাহলে আর তোমার এই ক্লাসগুলো করার দরকার নেই। ওকে, চলো। আর তুমি যদি এইচএসসি এখন ধরো তোমার কলেজ লাইফ মাত্র শুরু হয়েছে, তুমি এগুলোতে যাও না, তুমি তোমার এখন এনাফ টাইম আছে, তুমি এডমিশন সহ প্রিপারেশন নাও, সেই ক্ষেত্রে তুমি সাইকেলে জয়েন হও। ওকে, দেখো তাহলে বিক্রিয়ার হার, তাহলে এটা 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 তাহলে আমরা বুঝলাম, এটা তখন এরকম করে তুমি সংখ্যা দিয়ে ভাগ করে দিবা। তাহলে এখন আমি তাহলে এখানে লাইন লাইন লিখে রাখি, সেটা হচ্ছে কি নিজের, তাহলে লাইনটা হচ্ছে এরকম, নিজের ইন্ডিভিজুয়াল হার বের করতে বলা হলে, নিজের বা যেটাকে আমরা বলি ইন্ডিভিজুয়াল, মানে ধরো এইটা 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 ইন্ডিভিজুয়াল হার বের করতে বললে, হার বের করতে বললে স্টোইকিওমেট্রি সহগ দিয়ে ভাগ করার দরকার নাই। স্টোইকিওমেট্রি সহগ দিয়ে ভাগ করব না, কিন্তু যখন আমাকে কি করতে বলবে, বিক্রিয়ার হার বের করতে বললে, যখন কি বের করতে বলবে, বিক্রিয়ার হার বা রেট অফ রিঅ্যাকশন বের করতে বললে তখন আমি কি করব, তখন আমি স্টোইকিওমেট্রি সহগ দিয়ে ভাগ করব। বলো সবাইকে এই জিনিসগুলো বুঝতে পারছি আমরা? হ্যাঁ, আশা করি বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে চলো আমরা তাহলে নেক্সটে চলে যাই। নেক্সটে আমরা আরেকটু করে এখানে জিনিসপত্র তোমাকে দেখাই দিয়ে আসো। সেটা হইলো, আচ্ছা তোমাকে এই জিনিস আমি বলি, দেখো তোমাকে অনেক সময় বিক্রিয়ার হার বের করতে বলবে, অথবা তোমাকে বলতে পারে বিক্রিয়ার গতি বের করো, অথবা বলতে পারে তোমাকে তাৎক্ষণিক গতি বের করো। সবগুলোর ক্ষেত্রে তুমি আসলে এইভাবে করেই করবা জিনিসটা। তো আমি তোমাকে জাস্ট দেখাই দিয়ে আসো, সেটা কি, সেটা হচ্ছে এখানে দেখাই, কোথাও একটা জায়গা আছে কি, কোনো জায়গায় ধরো এখানে চলো দেখাই দিই। তার মানে তোমাকে যদি কি বের করতে বলে, দেখো তোমাকে যদি বিক্রিয়ার হার বের করতে বলতে পারে, বিক্রিয়ার হার, বা তোমাকে বলতে পারে বিক্রিয়ার গতি, বা তোমাকে বলতে পারে গড় গতিবেগ, বিক্রিয়ার গড় গতিবেগ বের করতে বলতে পারে, গড় গতিবেগ, বা তোমাকে তাৎক্ষণিক গতি বের করতে বলতে পারে, বা বিক্রিয়ার তাৎক্ষণিক গতি। তুমি অ্যাকচুয়ালি তখন এই চারটা জিনিসই বের করতে বললে, ওই যে ফর্মুলা শিখাইছি সেই সেম ফর্মুলা দিয়ে তুমি ম্যাথ করে ফেলবা। বাট একটা জিনিস একটু করে মনে রাখতে পারো, তাৎক্ষণিক গতি বের করার সময় আমরা ওই ডেল্টার পরিবর্তে ডি কে বসাই। কেমন? তাৎক্ষণিক গতি বের করার সময় আমরা কি করি, ডেল্টা যেটা বসাইছি এখানে, এই যে দেখো ডেল্টা, এই যে ডেল্টা বসাইছি এখানে, ডেল্টার পরিবর্তে আমরা জাস্ট সিম্পল ডি কে বসাই, মানে ডি অফ H2 ডিভাইডেড বাই ডিটি, বা ডি অফ I2 ডিভাইডেড বাই ডিটি, যদি আমাকে তাৎক্ষণিক বের করতে বলে। কেমন? বাট ফর্মুলা সবার জন্য সেম। তাহলে তাৎক্ষণিক বের করতে বলে জাস্ট তুমি একটা জিনিস এটা একটু করে মনে রাখতে পারো, তাৎক্ষণিক গতির ক্ষেত্রে আমরা ডেল্টার পরিবর্তে কি বসাই, ডেল্টার পরিবর্তে আমরা ডি কে বসাই, আর কিছু না। তাৎক্ষণিক গতি বের করতে বললে আমরা ডেল্টার পরিবর্তে ডি, এই জিনিসটা আমরা বসাই থাকি। ঠিক আছে, তারপর চলো আমরা তাহলে নেক্সটে চলে যাই, একটা সিকিউ সলভ করে ফেলি। আসো একটা চলো সিকিউ সলভ করে ফেলি। দেখো সিকিউতে কি বলতেছে, এখানে একটা বিক্রিয়া তোমাকে দেওয়া আছে, কথাটা শোনো, বিক্রিয়া তোমাকে দেওয়া আছে, একটা বিক্রিয়া তোমাকে এখানে দেওয়া আছে, খুব ভালো কথা। আর এই বিক্রিয়ায় দেখো সময় সাথে সাথে H2 এর আয়তন তোমাকে এখানে দেওয়া আছে। সময়ের সাথে সাথে কি দেওয়া আছে এখানে, H2 যেটা আছে সেটার আয়তন তোমাকে এখানে দেওয়া আছে। আয়তন না, এটা অ্যাকচুয়ালি ঘনমাত্রা। আমার টাইপিস্ট মিস্টেক করছে, এখানে আমার এখানে কি দেওয়া আছে, আমার এখানে দেওয়া আছে H2 এর ঘনমাত্রা। তাহলে আচ্ছা H2 না, এখানে H2 বলতে কিছু নাই, তাহলে এটা O2 হবে। এখানে এটা কি হবে, এটা হবে O2। আমার টাইপিস্ট একটু মিস্টেক করছে, এই জন্য সরি আমি, এটা হবে ঘনমাত্রা। ঠিক আছে, তাহলে আমি ঠিক করে দিই তাহলে এখানে, তাহলে এটা হচ্ছে O2
আর এখানে হচ্ছে ঘনমাত্রা, হচ্ছে ঘনমাত্রা। আচ্ছা তাহলে কি দেওয়া আছে দেখো, এখানে কি দিছে, যে বলছে টি ইকুয়াল টু 500 সেকেন্ড সময়ে O2 এর ঘনমাত্রা হচ্ছে এত। তাহলে আমি তোমাকে ডাটাগুলো এখানে লিখে দিয়ে আসো, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে সলিউশন করি, আসো সলিউশন। এখানে দেখো এখানে কি দিছে, টি ইকুয়াল টু যখন 500 সেকেন্ড সময়, তখন ওই অবস্থায় O2 ঘনমাত্রা কত, O2 ঘনমাত্রা হচ্ছে 0.22 গুণন 10 ইনভার্স অফ 2 মোল ডেসিমিটার কিউব, আর মোল লিটার ইনভার্স 1 এটা লিখলে হবে, মোল লিটার ইনভার্স 1 এটা লিখলে হবে। তারপর যখন টি ইকুয়াল টু 1000 সেকেন্ড, তখন সেই ক্ষেত্রে O2 ঘনমাত্রা দেওয়া আছে কত, O2 ঘনমাত্রা দেওয়া 0.37 গুণন 10 ইনভার্স অফ 2 মোল লিটার ইনভার্স 1। এখন তোমার কোশ্চেন বলছে কি, এখানে কোশ্চেন বলছে অক্সিজেন উৎপন্ন হওয়ার হার নির্ণয় করো। তাহলে আমাকে বলছে অক্সিজেন উৎপন্ন হওয়ার হার, মানে এটা ইন্ডিভিজুয়াল হার জিজ্ঞেস করছে। অক্সিজেন উৎপন্ন, তাহলে এখানে স্টোইকিওমেট্রি সহগ দিয়ে ভাগ করব না, যদিও এখানে ভাগ করে লাভ নাই, কারণ এখানে 1ই আছে। হওয়ার হার, এটা কত হবে, এটা হবে, এটা তো উৎপন্ন হচ্ছে, তাহলে এখানে পজিটিভ বসাবো। উৎপন্ন হইলে কি হয়, পজিটিভ বসাইতে হয়। তাহলে এখানে চেঞ্জ অফ অক্সিজেনের ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই চেঞ্জ অফ টাইম। তাহলে দেখো তো এই ভ্যালুটা কত আসে এখানে, চেঞ্জ অফ টাইম কত, এটা হচ্ছে T2 সময়। তাহলে এখানে 1000 থেকে T2 মাইনাস T1 করবা, 1000 থেকে 500 বাদ দিবা, আর এখানে তুমি এই যে 0.37 ইন্টু 10 ইনভার্স অফ 2 থেকে, এটা থেকে কত বাদ দিবা, এটা থেকে বাদ দিবা এই উপরে ভ্যালুটা, অর্থাৎ 0.22 গুণন 10 ইনভার্স অফ 2। তাহলে এটা যদি বাদ দাও তাহলে তোমার আনসার এখানে পেয়ে যাবে। তাহলে দেখো এখানে আনসার কত চলে আসবে, এখানে আনসার ইজি অঙ্ক একদম। তাহলে এখানে আনসার আসবে, উপরে বসাবা 0.37 মাইনাস 0.22 ডিভাইডেড বাই 500, আর এখানে বসাবা 10 ইনভার্স অফ 2। এখানে তাহলে আনসার আসবে তোমার কাছে, সাইন্টিফিক মোডে যদি করি তাহলে 3 ইন্টু 10 ইনভার্স অফ 6, 3 ইন্টু 10 ইনভার্স অফ 6 চলে আসছে। তাহলে এটা, আর একক কি হবে, একক আমরা জানি মোল লিটার ইনভার্স 1, আর সময়ের একক এখানে সেকেন্ডে দেওয়া, তাহলে এখানে সেকেন্ড ইনভার্স 1। সময়ের একক যদি মিনিটে থাকতো তাহলে মিনিট ইনভার্স 1 নিত, সময়ের এককের উপর ডিপেন্ড করে। বলো অঙ্কটা কি সবাই বুঝতে পারছি আমরা? আশা করি অঙ্কটা সবাই এখানে আমরা বুঝতে পারছি। তাহলে চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। আসো, নেক্সট একটা এমসিকিউ দেওয়া আছে, বলছে 5 মিনিটে 0.1 মোল H2O2 দ্রবণ বিয়োজিত হয়ে এত ঘনমাত্রা হলে বিক্রিয়াটির বিক্রিয়া হার কত। তাহলে দেখো সময় দেওয়া আছে 5 মিনিট, এটা ছিল আদি ঘনমাত্রা, আর এটা বিয়োজিত হয়ে কি করছে, এটা বিয়োজিত হয়ে ঘনমাত্রা এত হয়ে গেছে, এটা বিয়োজিত হয়ে ঘনমাত্রা কত হয়ে গেছে, এত হয়ে গেছে। আচ্ছা একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, H2O2 এটা যখন বিয়োজিত হয়, এটা কিভাবে বিয়োজিত হয়, H2O2 বিয়োজিত হইলে এখানে H2O তৈরি হয়, আর এখানে হাফ অক্সিজেন তৈরি হয়। তাহলে এইবার আমাকে বলছে রেট বের করো, রেট বিক্রিয়ার হার বা রেট বের করো। রেট ইকুয়াল টু কত হবে, তাহলে এটা মাইনাস, তারপর উপরে বসাবে এখানে, তাহলে H2O2 এর ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই ডেল্টা টি। তাহলে এখানে বের করে ফেলো মাইনাস ডেল্টা টি কত, এখানে ডেল্টা টি হচ্ছে 5 মিনিট, বাট দেখো তোমার একক অপশনগুলো সব সেকেন্ডে দেওয়া, তাহলে এটাকে 5কে তুমি তাহলে 60 দিয়ে মাল্টিপ্লাই করে সেকেন্ডে নাও। ঘনমাত্রার পরিবর্তন কত, শেষ ঘনমাত্রা হচ্ছে 0.08, আদি ঘনমাত্রা কত, আদি ঘনমাত্রা হচ্ছে 0.1। তাহলে দেখো এখানে কত বাবা, এখানে আনসার আসবে তোমার এখানে মাইনাস 0.08 মাইনাস 0.1 ডিভাইডেড বাই 5 ইন্টু 60 ইন্টু 5। তাহলে এখানে আনসার চলে আসছে 6 পয়েন্ট, দেখো এখানে আনসার আসছে 6.66 গুণন 10 ইনভার্স অফ 5। তাহলে এটা কোথায় আছে, এটা আছে সি নাম্বার অপশন হচ্ছে তোমার কারেক্ট আনসার। দেখো সি, সি হচ্ছে তোমার কাছে এখানে কারেক্ট আনসার। বুঝতে পারছি সবাই? এটা কি বুঝতে পারছি আমরা সবাই? আশা করি বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছি। তারপর তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের ভর ক্রিয়ার সূত্র থেকে বিক্রিয়ার হার আমরা বের করার চেষ্টা করব, ভর ক্রিয়ার সূত্র থেকে। দেখো তো প্রথম কথা হচ্ছে ভাই ভর ক্রিয়ার সূত্র কি জিনিস, এটা চলো একটু বোঝানোর চেষ্টা করি। এটা বুঝতে গেলে আমাদেরকে আগে ভর ক্রিয়ার সূত্র যদি বুঝতে চাই, তাহলে আমাদের একটা টার্ম আগে বুঝতে হবে যার নাম হচ্ছে আমাদের সক্রিয় ভর। ভর ক্রিয়ার সূত্র বুঝতে গেলে কি বুঝতে হবে, আগে সক্রিয় ভর কি জিনিস সেটা একটু করে বুঝতে হবে। দেখো মনে রাখবা সক্রিয় ভর এটা আবার দুই প্রকারের হইতে পারে। সক্রিয় ভর কি জিনিস আমি তোমাদের দেখাচ্ছি। সক্রিয় ভর এটা কয় প্রকারের হইতে পারে, এটা আবার দুই প্রকারের হইতে পারে। দেখো আচ্ছা প্রথম কথা একটা জিনিস তোমাকে আমি বলি, দেখো সক্রিয় ভর আছে দুই প্রকার। আমরা মোলার ঘনমাত্রা এটাকেও সক্রিয় ভর বলতে পারি, মোলার ঘনমাত্রা এটাকেও কি বলা যায়, এটাকে সক্রিয় ভর বলা যায়। অথবা আংশিক চাপ এটাকেও সক্রিয় ভর বলা যায়। আমরা কি করতে পারি, দেখো ভালো করে বুঝো, ভালো করে বুঝো জিনিসটা। সেটা হচ্ছে দুই সক্রিয় ভর দুই মানে দুই ভাবে প্রকাশ করা যায়। মোলার ঘনমাত্রা এটাকেও তুমি সক্রিয় ভর বলতে পারো, অথবা আংশিক চাপ এটাকেও তুমি সক্রিয় ভর বলতে পারো। তাহলে আমি কি বললাম,
মোলার ঘনমাত্রা এটাকেও সক্রিয় ভর বলা যায়, আবার আংশিক চাপ এটাকেও কি বলা যায় বলতো, সক্রিয় ভর বলা যায়। এবার আসো জিনিসটা বোঝার চেষ্টা করি, কি বুঝবো দেখো। ধরো আমার কাছে একটা বিক্রিয়া দেওয়া আছে, ধরো আমার কাছে একটা রিয়াকশন লেখা আছে, আমার কাছে ধরো একটা রিয়াকশন লেখা আছে। রিয়াকশনটা কিরকম? রিয়াকশনটা হচ্ছে, ধরো আমার কাছে একটা বিক্রিয়ক দেওয়া আছে এ, আর আরেকটা বিক্রিয়ক ধরে এখানে বি দেওয়া। ধরো এর এ পরিমাণ মোল সংখ্যা বিক্রিয়া করতেছে, বি এর ধরো বি পরিমাণ মোল সংখ্যা বিক্রিয়া করতেছে, আর এরা বিক্রিয়া করে ধরো কিছু একটা উৎপাদ তৈরি করতেছে। এরা বিক্রিয়া করে ধরো কিছু একটা কি তৈরি করতেছে, উৎপাদ তৈরি করতেছে। তাহলে কিছু একটা ধরো এখানে বিক্রিয়া করে এরা উৎপাদ তৈরি করতেছে, ঠিক আছে? এরা বিক্রিয়া করে কিছু একটা কি তৈরি করতেছে, উৎপাদ তৈরি করতেছে। তো তখন আমাকে ভর ক্রিয়া সূত্র বলে, তখন আমাকে ভর ক্রিয়া সূত্র বলে, ভর ক্রিয়ার সূত্র তখন আমাকে বলে যে এই বিক্রিয়ার যে রেট, মানে বিক্রিয়ার হার যেটা, এই বিক্রিয়ার যে হার, এই বিক্রিয়ার যে হার, বা আমরা যেটাকে সংক্ষেপে বলতে পারি রেট অফ রিয়াকশন, মানে এই বিক্রিয়ার যে রেট অফ রিয়াকশন, এটা আসলে বিক্রিয়কগুলোর 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 সক্রিয় ভরের সমানুপাতিক। বিক্রিয়কগুলো কার সমানুপাতিক? মানে ভরক্রিয়া সূত্র আমাকে বলে যে আমার যে বিক্রিয়ার হার আছে, আমার যে বিক্রিয়ার হার আছে সেটা কি হবে, সেটা ধর এখানে একটা বিক্রিয়ক আছে, কারা কারা, এটা এটা একটা বিক্রিয়ক, এটা একটা বিক্রিয়ক। আমাকে বলে বিক্রিয়ার হারটা এই যে বিক্রিয়কের সক্রিয় ভর, সক্রিয় ভর মানে কি, তার মোলার ঘনমাত্রা। এখানে যে মোল সংখ্যা থাকবে তাকে তুমি এখানে পাওয়ার আকারে বসাই দিবা। তাহলে এখানে তাকে কি করবা, তাকে এখানে তুমি পাওয়ার আকারে বসাই দিবা। তাহলে কি বসে দেখো, বলতেছে যে আমার বিক্রিয়ার হারটা কি, দেখো ভরক্রিয়া সূত্র কি বলে, নির্দিষ্ট তাপমাত্রাতে কোনো বিক্রিয়ার যে কোনো মুহূর্তে বিক্রিয়ার হার, যে কোনো মুহূর্তে বিক্রিয়ার হার, যে কোনো মুহূর্তে বিক্রিয়ার হার, ওই বিক্রিয়ার সমতাকৃত সমীকরণ মতে প্রতিটি বিক্রিয়কের মোল সংখ্যার ঘাতে উন্নীত, এই যে মোল সংখ্যাটাকে পাওয়ার আকারে বসাইতে হবে, এই মোল সংখ্যার ঘাতে উন্নীত সক্রিয় ভরের সমানুপাতিক হয়। মানে রেট অফ রিয়াকশন কি হয়, ওই যে সক্রিয় ভরের সমানুপাতিক, আর পাওয়ার আকারে কি দিবা, মোল সংখ্যাটাকে দিবা, তার সমানুপাতিক হবে। তাহলে এটা একটা বিক্রিয়ক, তাহলে এটার জন্য আমরা এটা লিখতে পারি। তাহলে এই বিক্রিয়কের জন্য আমি লিখতে পারি কিরকম বলতো, এই বিক্রিয়কের জন্য লেখা যায় যে বিক্রিয়ার হার এটা ইকুয়াল টু কি হবে, বিক্রিয়ার হার এটা ইকুয়াল টু হবে, এটা ইকুয়াল টু হবে এই যে আমার, যেহেতু বি একটা বিক্রিয়ক তাহলে বি এর সক্রিয় ভর আর বি এর যে মোল সংখ্যা থাকবে সেটাকে তাহলে তুমি পাওয়ার আকারে বসাই দিবা। বি এর মোল সংখ্যাটাকে তুমি এখানে পাওয়ার আকারে বসাই দিবা। এটাই হচ্ছে ভরক্রিয়া সূত্র। তাহলে ভরক্রিয়া সূত্র তোমাকে কি বলে, ভরক্রিয়া সূত্র তোমাকে বলে যে একটা বিক্রিয়ার যে রেট অফ রিয়াকশন আছে কোন একটা পার্টিকুলার মোমেন্টে, সেই পার্টিকুলার মোমেন্টে রেট অফ রিয়াকশন হবে ওই মোমেন্টে বিক্রিয়কের যে ঘনমাত্রা বা বিক্রিয়কের যে সক্রিয় ভর তার উপরে এই সমতাকৃত সমীকরণের যে সহগ আছে সেটাকে পাওয়ার আকারে দিয়ে দিবা, তাহলে তার সমানুপাতিক হবে। আমাদের এত কিছু বোঝার দরকার নেই, আমাদের এত কিছু বোঝার দরকার নেই। আমাদের যে জিনিসটা বুঝতে হবে, আমাদের যে জিনিসটা বুঝতে হবে, এইগুলো এগুলো একবার দেখো, ভুলে যাও। তোমাকে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এরকম, দেখো ধর একটা বিক্রিয়া তোমাকে দিচ্ছে এখানে এ এ, তারপর ধর এখানে বি বি, এখানে একটা বিক্রিয়া তোমাকে দেওয়া আছে, আর এইখান থেকে তুমি কি পাইছো, এখান থেকে তুমি এখানে পাইছো প্রোডাক্ট বা উৎপাদ পাইছো। ধর এখান থেকে তুমি পাইছো প্রোডাক্ট বা উৎপাদ পাইছো। তো তখন তোমাকে যে জিনিসটা মনে রাখতে হবে, এখন যে জিনিসটা মনে রাখতে হবে তোমাকে সেটা হইলো ভরক্রিয়ার সূত্র, হইলো ভরক্রিয়ার সূত্র। এই জিনিসটা হইলো এই যে রেট অফ রিয়াকশন বা বিক্রিয়ার হার, রেট অফ রিয়াকশন বা বিক্রিয়ার হার ইজ প্রপোর্শনাল টু বিক্রিয়ক যেগুলো আছে, একটা বিক্রিয়ক আছে এ, তাহলে এর সক্রিয় ভরকে লিখলা, এইটার যে মোল সংখ্যা সেটাকে পাওয়ার আকারে বসাই দিবা, গুণফল করবা, বি এর সক্রিয় ভরকে লিখলা, এটার মোল সংখ্যাকে পাওয়ার আকারে বসাই দিবা। এটাই হচ্ছে রেট অফ রিয়াকশন। ভাই গুণফল কেমনে হইলো দেখো তো, তোমরা ফিজিক্সে পড়ে আসছো না, ধরো আর ইজ প্রপোর্শনাল টু এল, আর ইজ প্রপোর্শনাল টু 1/a, তখন এই দুটাকে মিলায় কি লেখা যায়, এই দুটাকে মিলায় লেখা যায় না, আর ইজ প্রপোর্শনাল টু এল ভাগের এ। এটা তোমরা পড়ে আসছো নিশ্চয়ই ফিজিক্সে, এই জিনিস তোমরা ফিজিক্সে পড়ে আসছো, এই জিনিসটা দেখো তোমরা ফিজিক্সে পড়ে আসছো। তো এইটাকে আমরা কোথায় কাজে লাগাইছি, এখানে কাজে লাগাইছি। দেখো এই রেট অফ রিয়াকশন ইজ প্রপোর্শনাল টু এইটা, রেট অফ রিয়াকশন ইজ প্রপোর্শনাল টু এইটা। তাহলে দুটাকে মিলায় আমি কি লিখতে পারি, দুটাকে মিলায় আমি লিখতে পারি যে রেট অফ রিয়াকশন ইট ইজ প্রপোর্শনাল টু এই যে এটার যে সক্রিয় ভর সেটাকে লিখলাম বিক্রিয়কের, তাহলে এখানে পাওয়ার দিলাম হচ্ছে এখানে যা থাকবে তাকে, এটার যে সক্রিয় ভর সেটাকে লিখলাম এখানে, পাওয়ার দিলাম হচ্ছে এটাকে, এভাবে লিখলাম। আচ্ছা ভাই, যদি একাধিক আরো বিক্রিয়ক বাড়াই দিতাম আমি, ধরেন আমি এরকম একটা বিক্রিয়া লিখলাম যে এ, ধরেন এরকম আছে এখানে, তারপর ধরেন এখানে বি, তারপর ধরেন এখানে এরকম আছে, তারপর ধরেন ভাই এখানে আছে সি, তারপর ধরেন এখানে সি আছে এখানে, তো এরপর ধরেন এটা বিক্রিয়া করে প্রোডাক্ট তৈরি করতেছে। তো এইবার আমার সক্রিয় ভরের সূত্র কি হবে তাহলে,
এবার আমার সক্রিয় পরে সূত্র হবে, এটা তো থাকবে, সক্রিয় পরে তখন সূত্র হবে ভরক্রিয়া সূত্র হবে, মানে রেট অফ রিঅ্যাকশন ইজ প্রপোর্শনাল টু হবে। এখানে তাহলে আরেকটা বিক্রিয়ক অ্যাড হইছে, তো এখানে পাওয়ার তুমি বিক্রিয়কের ঘনমাত্রা বসাবা, পাওয়ার আকারে সি বসাই দিবা, মানে এটা যে মোল সংখ্যা থাকে, এটার যে মোল সংখ্যা থাকে এটাকে তখন পাওয়ার আকারে বসাই দিবা। তাহলে ভরক্রিয়া সূত্রটা কি বুঝতে পারছি বলো তো? তাহলে দেখো তো ভরক্রিয়া সূত্রটা কি বুঝতে পারছি? বলো বলো বলো, ভরক্রিয়া সূত্রটা কি বুঝতে পারছি? তাহলে ভরক্রিয়া সূত্র কি বলে? ভরক্রিয়া সূত্র বলে রেট অফ রিঅ্যাকশন ইজ প্রপোর্শনাল টু কত হবে? রেট অফ রিঅ্যাকশন ইজ প্রপোর্শনাল টু হবে ওই যেই মোমেন্টের রেট তুমি বের করবা, যেই মুহূর্তের রেট তুমি বের করবা। ধরো কথার কথা তুমি 5 মিনিটের রেট বের করবা, ধরো একটা বিক্রিয়া শুরু হওয়ার পরে 5 মিনিট পরে গিয়ে তুমি বিক্রিয়ার হার বের করবা, তো 5 মিনিট পরে বিক্রিয়ার হার ইকুয়াল টু হবে 5 মিনিট পরে এর যে ঘনমাত্রা তাকে বসাবা, 5 মিনিট পরে বি এর ঘনমাত্রাকে বসাবা, 5 মিনিট পরে তুমি সি এর ঘনমাত্রাকে বসাবা। ঠিক আছে, এটাকে আমরা বলি ভরক্রিয়ার সূত্র। বাট কাহিনী হলো কি, কাহিনী হইলো সেটা হচ্ছে, কাহিনী যেটা আছে সেটা হচ্ছে এই ভরক্রিয়া সূত্রটা সব সময় কাজে দেয় না। মানে একটা বিক্রিয়া যদি এক ধাপে ঘটে তাহলেই দেখা গেছে এই ভরক্রিয়া সূত্রটা আসলে ইফেক্টিভলি মানে সঠিক থাকে। এক্সপেরিমেন্টালি কি দেখা গেছে, যদি একটা বিক্রিয়া এক ধাপে ঘটে, মানে সিঙ্গেল স্টেপ বিক্রিয়া হয়, তাহলে এই ঘটনাটা সত্যি। দেখা গেছে কি, দেখা গেছে একটা বিক্রিয়া যদি কি হয় সিঙ্গেল স্টেপে ঘটে, মানে এক ধাপে যদি বিক্রিয়া ঘটে, একটা বিক্রিয়া যদি কি ঘটে সিঙ্গেল স্টেপে ঘটে, সিঙ্গেল স্টেপে ঘটে, তাহলেই আসলে এই জিনিসটা সঠিক হয়ে থাকে। সিঙ্গেল স্টেপে ঘটলে তাহলে এই যে সম্পর্কটা তুমি দেখলা সেটা আসলে সঠিক হয়ে থাকে। তাহলে ভাই যদি মাল্টি স্টেপ হয় তাহলে এটা কি সঠিক হবে সম্পর্কটা? সম্পর্ক সঠিক হইতেও পারে, নাও হইতে পারে, আমরা জানি না, এক্সপেরিমেন্টালি বের করতে হয়। যদি একটা বিক্রিয়া মাল্টি স্টেপে হয়, মানে কয়েক ধাপে হয়, ধরো একটা বিক্রিয়া কিন্তু কয়েক ধাপে হইতে পারে, আমি তোমাকে দেখাবো, তো সেই ক্ষেত্রে এই সম্পর্কটা সঠিক হইতেও পারে, নাও হইতে পারে। চলো কেন সঠিক হবে না, বা সঠিক না হইলে কি সঠিক হবে, চলো সেটা তোমাকে একটু বুঝে আসো। ধরো আমি তোমাকে এখানে বললাম যে আমার কাছে একটা এ থেকে, ধরো এ থেকে আমার কাছে ডি তৈরি করতে হবে। খুব ভালো করে শোনো, কি তৈরি করতে হবে? এ থেকে ডি তৈরি করতে হবে। এখন ধরো তুমি স্টেপ নাম্বার 1 বা ধাপ 1-এ আগে ধরো কথার কথা এ থেকে বি তৈরি হইল, ধরো ধাপ 2-এ গিয়ে বি থেকে সি তৈরি হইল, আর ধরো ধাপ 3-এ গিয়ে সি থেকে ফাইনালি তুমি তোমার উৎপাদক ডি পেয়ে গেছো। মানে তুমি কিন্তু যে এই বিক্রিয়াগুলো যে ধাপে ধাপে ঘটতেছে, বিক্রিয়া কিন্তু তোমাকে জানান দিবে না। মানে এমন না যে তুমি বিক্রিয়া ধাপগুলো চোখে দেখতে পারবা। মানে কথার কথা ভালো করে বুঝো, ধরো এ থেকে তোমার ডি তৈরি হবে, তুমি বিক্রিয়ক দিছো এ, তুমি কিন্তু ফাইনালি ডি দেখতে পারবা, বাট এ থেকে ডি সরাসরি তৈরি হয় না, এটা স্টেপ বাই স্টেপ তৈরি হয়েছে। ধরো মানে তুমি কিন্তু এটা চোখে দেখতে পারতেছো না, আর তুমি বুঝতেছো এটা একটা এরকম ম্যাপিং ফলো করতেছে, সেটা বুঝতে পারছো? আচ্ছা এবার বুঝো, এবার হচ্ছে যে কাহিনীটা সেটা হলো কি, ধরো এ থেকে বি এইটা সম্পন্ন এই ধাপ সম্পন্ন হইতে ধরো সময় লাগছে 20 সেকেন্ড, বা 20 সেকেন্ড না, ধরো 10 সেকেন্ড সময় লাগছে। ধরো এ থেকে বি সম্পন্ন হইতে কত সময় লাগছে? 10 সেকেন্ড সময় লাগছে। ধরো বি থেকে সি যখন তৈরি হয়েছে সেটা হইতে সময় লাগছে ধরো যাক 15 মিনিট, ভালো করে বুঝো। আর সি থেকে যখন ডি তৈরি হয়েছে এটা হইতে ধরো সময় লাগছে তোমার ধরো 8 সেকেন্ড, ধরো এটাও ধরো 10 সেকেন্ড লাগছে, তোমাকে বোঝানোর সুবিধার জন্য এটাকেও 10 সেকেন্ড চিন্তা করলাম। তাহলে ভালো করে বুঝো, তাহলে আমার পুরো বিক্রিয়াটা এ থেকে ডি হচ্ছে, তো এ থেকে বি তৈরি হওয়ার জন্য সময় লাগছে 10 সেকেন্ড, বি থেকে সি তৈরি হওয়ার জন্য সময় লাগছে 15 মিনিট, আর ধরো সি থেকে ডি তৈরি হওয়ার জন্য সময় লাগছে 10 সেকেন্ড। বলতো এই বিক্রিয়াতে সব থেকে ইম্পর্টেন্ট ধাপ কোনটা, বা কোন ধাপটাকে কন্ট্রোল করার মাধ্যমে বিক্রিয়ার গতিবেগকে তুমি চেঞ্জ করতে পারো? বলতো এই বিক্রিয়াতে সব থেকে ইম্পর্টেন্ট ধাপ কোনটা? ধাপ 1, 2 নাকি 3 বলতে পারবা? এই বিক্রিয়াতে সব থেকে ইম্পর্টেন্ট ধাপ কোনটা মনে রাখবা? কোন একটা বিক্রিয়াতে যেটা স্লো ধাপ থাকে, যে ধাপটা স্লো থাকে সেটা সব থেকে কি হয়, সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে। তাহলে কোন একটা বিক্রিয়াতে কি মনে রাখবা? কোন একটা বিক্রিয়াতে স্লো ধাপ যেটা থাকে মনে রাখবা সবসময়, যে কোন একটা বিক্রিয়াতে যে স্লো ধাপ থাকে, স্লো ধাপ সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয়। কেন আমি তোমাদের বলি, আলোচনা করি আসো। তাহলে এটা মনে রাখবো আমরা, যে কোন বিক্রিয়াতে, তাহলে এটা মনে রাখবো কোন বিক্রিয়াতে এটা অর্গানিক কেমিস্ট্রিতে তোমাকে অনেক সাহায্য করবে। স্লো ধাপ সব থেকে গুরুত্বপূর্ণ। আর এটাকে, এই স্লো ধাপকে
রেট ডিটারমাইনিং স্টেপও বলে। এটাকে কি বলে? রেট ডিটারমাইনিং স্টেপ বলে, মানে আরডিএসও বলে, আরডিএস। কেন আমি তোমার বলি আসো, দেখো ধরো আমি বিক্রিয়াটাকে একটু এই বিক্রিয়াটা কত সময় হচ্ছে, মোট সময় লাগতেছে এখানে বিক্রিয়াটা হইতে কতটুকু, দেখো তো 15 মিনিট 20 সেকেন্ড সময় লাগতেছে। ধরো এই বিক্রিয়াটা সম্পন্ন হইতে কত সময় লাগতেছে? 15 মিনিট 20 সেকেন্ড। আমি বললাম বিক্রিয়াটাকে তুমি একটু ফাস্ট করার চেষ্টা করো। এখন ধরো তুমি যদি বলো যে ভাই আমি ধাপ 1 10 সেকেন্ডে করাই, তাহলে একটা কাজ করি, ধাপ 1 আমি 5 সেকেন্ডে করাই। তাহলে কি আদতে কোনো লাভ আছে? আদতে কিন্তু কোনো লাভ নাই, কারণ আগে বিক্রিয়া হয়তো 15 মিনিট 20 সেকেন্ডে, এখন তুমি 15 মিনিট 15 সেকেন্ডে হবে। তো তুমি কিন্তু খুব বেশি বিক্রিয়ার এফিসিয়েন্সি বাড়াতে পারো নাই। তুমি যদি চিন্তা করো এবার ভাই তাহলে একটা কাজ করি, আমি ধাপ নাম্বার 3 যেটা আছে আগে 10 সেকেন্ডে হইতো, এবার তাহলে আমি 2 সেকেন্ডে করি, তাহলে আদতে তোমার কি এফিসিয়েন্সি খুব বেশি চেঞ্জ হয়েছে? না। আগে ধরো বিক্রিয়া 15 মিনিট 20 সেকেন্ড হইতো, এখন 15 মিনিট দেখা যাবে 15 মিনিট 12 সেকেন্ডে হবে, তুমি যদি 2 সেকেন্ডে করো। কিন্তু তুমি এমন যদি হয় যে ভাই এই বিক্রিয়াটা আগে 15 মিনিটে হইতো, ধরো কথার কথা এই বিক্রিয়াটা তুমি এবার 8 মিনিটে করবা, কোন একটা প্রভাবক অ্যাড করার মাধ্যমে বা কিছু একটা অ্যাড করার মাধ্যমে, ধরো এই ধাপ তুমি 8 মিনিটে সম্পন্ন করতে পারলা, তাহলে কিন্তু দেখো পুরা বিক্রিয়ার হার কিন্তু তখন চেঞ্জ হয়ে যাবে। তখন পুরা বিক্রিয়াটা কিন্তু এবারে 8 মিনিট 20 সেকেন্ডে হয়ে যাবে, মানে যেই বিক্রিয়াটা আগে 15 মিনিট 20 সেকেন্ডে হইতো। তাহলে সব থেকে ইম্পর্টেন্ট ধাপ বা বিক্রিয়ার রেট নির্ধারণ করতেছে কোন ধাপ? যেটা হচ্ছে স্লো ধাপ। তাহলে অ্যাকচুয়ালি বিক্রিয়ার রেট কিন্তু ডিপেন্ড করে এই ধাপের উপর। তো তুমি তখন ভর ক্রিয়া সূত্র লিখো, তুমি যখন ভর ক্রিয়া সূত্র যখন লিখো, তো ভর ক্রিয়া সূত্র দেখো, তুমি যখন কি লিখো, তুমি যখন এখানে ভর ক্রিয়া সূত্র লিখো, ভর ক্রিয়া সূত্র, তখন তুমি অ্যাকচুয়ালি কি লিখো? তাহলে অ্যাকচুয়ালি এটা লিখো না যে রেট অফ রিঅ্যাকশন, রেট অফ রিঅ্যাকশন ইজ প্রপোর্শনাল টু এই এর ঘনমাত্রা আর পাওয়ার লিখো এখানে 1, যেহেতু এখানে 1 হচ্ছে মূল সংখ্যা। তাহলে অ্যাকচুয়ালি কি এটা সঠিক? অ্যাকচুয়ালি এখানে ভুল, এটা রং। অ্যাকচুয়ালি এটা রং। এটা সঠিক হইতো কখন? যদি এক স্টেপের বিক্রিয়া হইতো। মাল্টি স্টেপের ক্ষেত্রে যদি এটা সঠিক হইতেও পারে, হ্যাঁ এমন যদি হইতো যে ধাপ 1ই স্লো ধাপ, তাহলে সেই ক্ষেত্রে আবার সঠিক হইতে পারতো। বুঝতে পারতেছো? বা এক ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে হ্যাঁ যে এই রেটটা এটার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে, বাট পাওয়ার 1 আকারে ডিপেন্ড নাও করতে পারে, পাওয়ার 1 আকারে ডিপেন্ড নাও করতে পারে এটার উপর। দেখো এ যদি না থাকে তাহলে বি থাকবে না বা বি তৈরি হবে না, কথাটা বুঝো। যদি এ তৈরি না, এ যদি না থাকে, এর উপর এ না থাকলে বি তৈরি হবে না, আবার বি তৈরি না হইলে এ স্টেপই হবে না। তার মানে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে হ্যাঁ এর উপর ডিপেন্ড করে, মাল্টি স্টেপের বিক্রিয়া হইলেও এর উপর ডিপেন্ড করবে, বাট ডিপেন্ড করলেও এটা আসলে 1 পাওয়ার হবে কিনা, মানে এটার যে মূল সংখ্যা এটা হবে কিনা, এটাতে আমাদের মানে কনফিউশন আছে। এই জন্য এটা আমরা এক্সপেরিমেন্টালি বের করি। আমরা এক্সপেরিমেন্টালি তখন কিভাবে বের করি সেটা আমি তোমাকে শিখাবো, এক্সপেরিমেন্টালি কিভাবে বের করি সেটা শিখাবো। মেন কথা কি, মেন কথা হচ্ছে এটা সমান হইতেও পারে নাও হইতে পারে, আমরা দেখতেছি এই অনুযায়ী সমান হবে না, তখন এটাকে কারেক্ট করা হয় কিভাবে? তখন এটাকে কারেকশন করা হয়, কারেকশন করে তখন রেট অফ রিঅ্যাকশন ইকুয়াল টু লিখে, রেট অফ রিঅ্যাকশন ইকুয়াল টু লিখে যেটা ইজ প্রপোর্শনাল টু এর ঘনমাত্রা আমি লিখলাম, ঠিক আছে, বাট 1 না লিখে আমরা তো এখানে লিখবো এক্স। কি লিখবো এখানে? এক্স লিখবো। বুঝতে পারছো? মানে এক্স এর মান যে কোনো কিছু হইতে পারে, এক্স এর মান 0.1 হইতে পারে, 0.2 হইতে পারে, 0.22 হইতে পারে, নেগেটিভ হইতে পারে, পজিটিভ হইতে পারে, 5 হইতে পারে, 10 হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে এক্স এর মান। ক্লিয়ার সবার? তাহলে তখন এই জিনিসটাকে কারেকশন করা হয়, মানে আমি 1 বসাবো না, কারণ আমি এখনো শিওর না এক্স এর মান কত হবে, এটা এক্সপেরিমেন্টালি বের করা হয়। এক্স এর মান কত হবে এটা কিভাবে বের করা হয়? এক্সপেরিমেন্টালি, ল্যাবের মধ্যে এক্সপেরিমেন্টালি এই ভ্যালুটা বের করা হয়, ক্লিয়ার সবার? দেখো জিনিসটা এখানে বুঝতে পারছো কিনা? তার মানে আমি যদি কারেকশন করে দিই তোমাকে, তাহলে বিক্রিয়াটা কি দাঁড়ালো এখানে? কারেকশনটা হচ্ছে এরকম যে ধরো একটা বিক্রিয়া এখানে লিখছো তুমি এ, এটা ধরো মূল সংখ্যা হচ্ছে এ, আবার ধরো এটা লিখছো তুমি বি, এখানে ধরো মূল সংখ্যা লিখলে তুমি বি, আর এখান থেকে ধরো তোমার কিছু প্রোডাক্ট তৈরি হচ্ছে, ধরো যাক এখান থেকে কিছু কি তৈরি হচ্ছে, প্রোডাক্ট তৈরি হচ্ছে। তা এখন তুমি আগে তুমি লিখতা রেট অফ রিঅ্যাকশন ইকুয়াল টু কত লিখতা? রেট অফ রিঅ্যাকশন ইজ প্রপোর্শনাল টু এর ঘনমাত্রা লিখতা, পাওয়ার লিখতা তুমি এখানে বড় হাতের, সরি পাওয়ার লিখতা এটার মূল সংখ্যা এ, আর তুমি এখানে বি এর ঘনমাত্রাকে লিখতা, পাওয়ার লিখতে এটার মূল সংখ্যা বি। দেখে এটা সঠিক হবে কখন? যদি সিঙ্গেল স্টেপ বিক্রিয়া হয়, বাট আমি তো জানি না সিঙ্গেল স্টেপ বিক্রিয়া কিনা।
এই জন্য আমরা কি করি, আমরা এখানে এক্স বসাই, এখানে আমরা ওয়াই বসাই। আমরা এখানে কি বসাবো, আমরা এখানে এক্স বসাবো, এখানে আমরা ওয়াই বসাবো। হ্যাঁ, যদি সিঙ্গেল স্টেপ বিক্রিয়া হয় তখন দেখা যাবে এক্স এর মানটা আসলে এ এর সমান চলে আসে, ওয়াই এর মানটা আসলে বি এর সমান চলে আসে। বুঝতে পারছো? তখন এই যে দেখো, এই যে তুমি এক্স আর ওয়াই পাইছো, এই এক্স আর ওয়াই এর যে যোগফল, এটাকে আমরা ছোট হাতের এন দিয়ে প্রকাশ করি। এক্স আর ওয়াই এর যোগফলকে আমরা ছোট হাতের এন দিয়ে প্রকাশ করি, আর এটাকে বলা হয় বিক্রিয়ার ক্রম। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় বিক্রিয়ার ক্রম বা অর্ডার অফ রিয়াকশন, বা এটাকে আমরা বলি, ইংলিশে বলি আমরা এটাকে অর্ডার অফ রিয়াকশন। অর্ডার অফ রিয়াকশনও বলা হয়। বলো বুঝতে পারছো কিনা? অর্ডার অফ রিয়াকশন এটাকে বলা হয়। বাট যদি সিঙ্গেল স্টেপ রিয়াকশন হয় তাহলে অ্যাকচুয়ালি দেখা যাবে তখন এক্স এর মানটা এ এর মান সমান হয়ে যাবে। দেখো, একটা বিক্রিয়া সিঙ্গেল স্টেপ কিনা এটা বোঝার জন্য কিন্তু এটা সাহায্য নেওয়া লাগতে পারে। যেমন তুমি একটা এক্সপেরিমেন্ট ধরো, তুমি জানো না বিক্রিয়াটা এক ধাপে ঘটে কিনা, তুমি কি করো, ওই বিক্রিয়াতে তুমি এক্সপেরিমেন্ট করে, কিভাবে এক্সপেরিমেন্ট করে এক্স আর ওয়াই বের করতে সেটা তোমাকে আমি শিখাবো। আর তুমি কি করো, এক্সপেরিমেন্ট করে এক্স আর ওয়াই এর মান বের করো। যদি দেখো যে এক্স আর ওয়াই এর মানটা এ আর বি এর সহগে সমান আসতেছে, তাহলে সেটা সিঙ্গেল স্টেপ বিক্রিয়া। সমান না আসলে সেটা মাল্টি স্টেপ বিক্রিয়া। এভাবে করে ডিফাইন করা যায়। বুঝতে পারছি সবাই আমরা, নাকি বুঝি নাই? একটু করে আমাকে বলো তো, এই জিনিসটা কি বোঝা গেছে? এই এক্স আর ওয়াই কিভাবে বের করতে হবে, এই ডাটাগুলা এক্সপেরিমেন্ট থেকে বের করতে হবে। এই ডাটাগুলা এক্সপেরিমেন্টালি বের করা হয়। এই ডাটাগুলো কি করা হয়, এক্সপেরিমেন্টালি নির্ণয় করা হয়ে থাকে। এই ডাটাগুলো এক্সপেরিমেন্টালি নির্ণয় করা হয়ে থাকে। আর এন এর ভ্যালু যেগুলো আছে, এন এর ভ্যালু যে কোনো বাস্তব সংখ্যা হইতে পারে। এন এর ভ্যালু কি হতে পারে, এন অর্ডার যেটা, মানে এই যে দুটোর যে যোগফলটা, বা ধরো এই এক্স আর ওয়াই এর মানগুলা, এগুলো যে কোনো বাস্তব সংখ্যা হইতে পারে। তুমি এখানে এক্স আর ওয়াই বলো, এক্স বলো, ওয়াই বলো, এন বলো, এগুলো কি হতে পারে, যে কোনো বাস্তব সংখ্যা হইতে পারে। যে কোনো বাস্তব সংখ্যা, অর্থাৎ পজিটিভ, নেগেটিভ, ভগ্নাংশ, যে কোনো কিছু হইতে পারে। যে কোনো বাস্তব সংখ্যা হইতে পারে, যে কোনো বাস্তব সংখ্যা হইতে পারে। এক্স আর ওয়াই কমা এন, এই ভ্যালুগুলো যে কোনো বাস্তব সংখ্যা হইতে পারে। কিভাবে এটা কিভাবে বের করে এক্স আর ওয়াই এর মানটা, সেটা তোমাকে আমি এখনো শিখাই নাই, সেটা তোমাকে আমি শিখাবো। বাট আগে বলো, এতটুকু তুমি বুঝতে পারছো কিনা? এতটুকু তুমি এখানে বুঝতে পারছো কিনা একটু করে আমাকে জানাও। এতটুকু তুমি এখানে বুঝতে পারছো কিনা, এতটুকু আমাকে একটু করে তুমি জানাও। ক্লিয়ার সবার? হ্যাঁ, আশা করি সবার এখানে এই জিনিসগুলো এখানে ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবার আমি চলো আরেকটু করে এখানে আগাই। সেটা কি আগাবো দেখো, ধরো আমাকে যদি বলে একটা বিক্রিয়া আমাকে দেওয়া আছে এ, যার মূল সংখ্যা এখানে এ, ধর এখানে একটা বিক্রিয়ক দেওয়া আছে বি, ধর এখানে মূল সংখ্যা বি, ধর একটা বিক্রিয়ক দেওয়া আছে সি, এখানে ধরো মূল সংখ্যা সি, ধরো এখান থেকে আমাকে প্রোডাক্ট তৈরি করতে বলছে। তো এই বিক্রিয়ার জন্য আমি তাহলে রেট ইকুয়াল টু কি লিখতে পারবো, রেট অফ রিয়াকশন। এই বিক্রিয়ার জন্য রেট অফ রিয়াকশন ইকুয়াল মানে প্রপোর্শনালটা আমি লিখতে পারবো। আচ্ছা, আরেকটা জিনিস দেখো তো, সেটা হইলো দেখো, সেটা হইলো এই যে তুমি সমানুপাতিক লিখতেছো, সমানুপাতিক, এই সমানুপাতিক চিহ্নটাকে যদি আমি সরাই দিই, সমানুপাতিক চিহ্নকে যদি আমি কি করি, সরাই দিই, তাহলে একটা ধ্রুবক আনতে হবে। সেই ধ্রুবককে বলা হয় বিক্রিয়ার হার ধ্রুবক। তাহলে এখানে একটা ধ্রুবক আনতে হবে, এখানে কি আনতে হবে, একটা ধ্রুবক আনতে হবে। আর এই ধ্রুবকটাকে কি বলা হয়, এই ধ্রুবকটাকে বলা হয় বিক্রিয়ার হার ধ্রুবক। তাহলে এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি, এই কে যেটা দেখতেছো, এটাকে আমরা বলি রেট কনস্ট্যান্ট। এটাকে আমরা বলি রেট কনস্ট্যান্ট বা বিক্রিয়ার হার ধ্রুবক, বা বিক্রিয়ার হার ধ্রুবক আমরা বলে থাকি। বিক্রিয়ার হার ধ্রুবক এটাকে বলা হয়, এটাকে বলা হয় বিক্রিয়ার হার ধ্রুবক। ঠিক আছে? আচ্ছা, বুঝলাম। তারপর যাই। তার মানে এখন দেখো, তাহলে আমি এখানে রেট অফ রিয়াকশন ইকুয়াল কি লিখতে পারি, রেট অফ রিয়াকশন ইকুয়াল লিখতে পারি এখানে আমরা এই যে কে লিখবো, হার ধ্রুবকটাকে লিখবো, এ এর ঘনমাত্রা লিখলাম। এখন আর আমরা মূল সংখ্যা এ বসাবো না, এক্স বসাবো। বি এর ঘনমাত্রাকে লিখলাম, মূল সংখ্যা ওয়াই, বি বসাবো না, ওয়াই বসাবো। সি এর ঘনমাত্রাকে লিখলাম, এখানে আমি মূল সংখ্যা বসাবো জেড। আর এখানে তাহলে অর্ডার কত হবে, বিক্রিয়ার অর্ডার কত হবে, এই বিক্রিয়ার অর্ডার কত হবে, এই বিক্রিয়ার অর্ডার ইকুয়াল টু হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। মানে এগুলোর যোগফলগুলোকে আমি কি বলবো, মানে ঘনমাত্রার যে ঘাতের সাথে সমানুপাতিক বিক্রিয়ার হারটা, ঘনমাত্রার যে ঘাতের সাথে সমানুপাতিক বিক্রিয়ার হারটা, সেই ঘাতগুলার যোগফলকে বিক্রিয়ার ক্রম বলে। তাহলে এটা মনে রাখতে পারো ডেফিনেশন, যে ঘনমাত্রার বা বিক্রিয়ার হার, বিক্রিয়কের ঘনমাত্রার যে ঘাতের সমানুপাতিক
যে ঘাতের সমানুপাতিক সে ঘাতের যোগফলকে ওই বিক্রিয়ার কি বলে বলতো? ওই বিক্রিয়ার তোমার হচ্ছে ক্রম বলে। আমরা বলতে পারি অর্ডার অফ রিঅ্যাকশন বলে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এবার দেখো, ধরো তোমাকে আরেকটা বিক্রিয়া দেওয়া আছে। কিরকম বিক্রিয়া দেওয়া আছে? ধরো তোমাকে এখানে দেওয়া আছে এ, ধরো এখানে এ দেওয়া, ধরো এখানে বি দেওয়া, তারপর ধরো এখানে তোমার তৈরি হচ্ছে প্রোডাক্ট। তাহলে এবার বলো তো রেট অফ রিঅ্যাকশন কত হবে? তাহলে রেট অফ রিঅ্যাকশন হবে এতটুকু। এখানে রেট অফ রিঅ্যাকশন হবে এতটুকু, আর এই ক্ষেত্রে তাহলে তোমার n ইকুয়াল টু হবে এতটুকু। আচ্ছা, তারপর যদি আমাকে বলে শুধুমাত্র ধরো এখানে এরকম বললো যে একটা মাত্র শুধু বিক্রিয়ক দেওয়া আছে, তাহলে শুধু একটা মাত্র বিক্রিয়ক দেওয়া আছে, তাহলে এই ক্ষেত্রে কি হবে দেখো তো? যদি একটা মাত্র বিক্রিয়ক থাকে, মানে ধরো মানে এইগুলো ভিন্ন ভিন্ন বিক্রিয়া আর কি। ধরো তোমাকে একটা মাত্র বিক্রিয়ক দিছে, সেই ক্ষেত্রে এটা ইকুয়াল টু হবে শুধুমাত্র এটার কোনো মাত্রা, এরকম। আমি চাইলে এখানে কি বসাইতে পারি? আমি এখানে ধরো কে লিখলাম, এটাকে একটু মডিফাই করে আস। আচ্ছা, আর এই ক্ষেত্রে তাহলে তোমার অর্ডার কত আসবে? n ইকুয়াল টু শুধু x এর মান আসবে। n ইকুয়াল টু শুধু কত আসবে? এখানে x আসবে। দেখো তো, এই একটা মাত্র বিক্রিয়কের জন্য, এই বিক্রিয়াটার ক্ষেত্রে বিক্রিয়ক যদি একটা মাত্র থাকে, তাহলে এইখানে রেটকে আমরা এভাবে লিখতে পারি। এখানে আমরা কে লিখলাম, ঘনমাত্রাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? সি দিয়ে প্রকাশ করি। আর এখানে দেখো x এর মানে n এর মানের সমান, এটাকে n ও লেখা যায়। তাহলে যদি একটা মাত্র বিক্রিয়ক থাকে, মানে এই সমীকরণটা কখন সত্যি? ক্যাসিয়ান, রেট ইকুয়াল টু কে সি টু দি পাওয়ার n। দেখো, রেট ইকুয়াল টু কে সি টু দি পাওয়ার n। তাহলে এটাকে আমরা কখন লিখতে পারবো? যদি একটা মাত্র বিক্রিয়ক থাকে। আর একাধিক বিক্রিয়ক থাকলে, দেখো ভালো করে বুঝো, যদি একাধিক বিক্রিয়ক থাকে তাহলে রেটটাকে এইভাবে করে লিখতে হবে। যদি একাধিক বিক্রিয়ক থাকে তাহলে রেটকে এভাবে করে লিখতে হবে। যদি একাধিক বিক্রিয়ক থাকে তাহলে রেটটাকে এইভাবে করে লিখতে হবে। আর যদি একটা মাত্র বিক্রিয়ক থাকে তাহলে তুমি আসলে রেটকে এভাবে করে লিখতে পারো।